তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি স্কুইড গেমের সিজন 3। যদিও সিজন 1 এবং 2 আমরা অলরেডি আপলোড করে রেখেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে সিজন 2কে টেকডাউন করে দেওয়া হয়েছে, যেই জন্য হয়তোবা সিজন 2 আর আমাদের চ্যানেলে আপনারা খুঁজে পাবেন না। কিন্তু স্কুইড গেম লাভারদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে স্কুইড গেমের সিজন 3 তো এক্সপ্লেইন করবই, তবে যারা স্কুইড গেমের মতো অন্য কোনো সিরিজ দেখতে চান, মানে স্কুইড গেমের চেয়েও বেস্ট একটা সিরিজ দেখতে চান, তাদের জন্য ডেসক্রিপশনে একটা সারপ্রাইজ আছে। সো সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটাও গিয়ে চাইলে দেখে আসতে পারেন। হ্যাঁ, অবশ্যই এইটা দেখার পরে সেটা গিয়ে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো সিজন 3 শুরু হয় সিজন 2 যেই জায়গায় শেষ হয়েছিল ঠিক সেই জায়গা থেকে। আমরা দেখতে পারি গার্ডরা সবাইকে গুলি করে মেরে ফেলছিল, আর তখনই একটা গার্ড চ্যাটের কাছে চলে আসে, আর চ্যাট তার কাছে রিকোয়েস্ট করে বলা শুরু করে যে প্লিজ আমার একটা ছোট মেয়ে আছে, আমাকে মেরো না, আমি মারা গেলে সে এতিম হয়ে যাবে। এই জন্য গার্ড তার পেটের মধ্যে একটা গুলি করে দেয়, আর তাকে বলে দেয় যদি তুমি বাঁচতে চাও তাহলে চোখ বন্ধ করে রাখো। আর এরপরে গার্ড তাকে মৃত ঘোষণা করে দেয়। তো এরপরে সমস্ত গার্ডরা মৃত প্লেয়ারদের ডেড বডিগুলোকে এক জায়গায় করে তাদের ডেড বডিগুলো নিয়ে যাওয়া শুরু করে, যার মধ্যে চ্যাটেরও একটা বডি ছিল। আর চ্যাটের বডি পাওয়ার পরে তারা খুবই হ্যাপি ছিল, কারণ তার বডি থেকে তারা অনেকগুলো অর্গান পেতে যাচ্ছিল। এই জন্য তারা তার বক্সের মধ্যে একটা ক্রস চিহ্ন বানিয়ে দেয়। তবে তখন এখানের যে মেইন গার্ড ছিল সে মেয়ের অনেক প্রশংসা করা শুরু করে, আর মেয়ে তাকে বলে যে যদি এই অর্গানগুলোর সাহায্যে অন্য কারোর জীবন বাঁচতে পারে তাহলে কেন আমি এই কাজটা করব না। তাছাড়া আমি ব্ল্যাক মার্কসের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি এখন তোমাদের টিমে জয়েন করতে চাই। আর এইটা শোনার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি জুনহো এই ব্যাপারটা নোটিস করে যে তার টিম থেকে একজন গায়েব হয়ে গেছে। এই জন্য তারা সবাই মিলে যখন এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করছিল, তখন আমরা দেখতে পারি কামি তাদের সবাইকে বলে যে হয়তোবা কালকে রাতে বেশি নেশা করে সে সমুদ্রের মধ্যে কোথাও পড়ে গিয়েছিল, কারণ কালকে সমুদ্র অনেক বেশি উত্তাল ছিল, আর আমিও কোনো জায়গায় তাকে তখন দেখতে পাইনি। আমরা দেখতে পারি টমও এই ব্যাপারটা সাড়া দিয়ে তাদেরকে বলে যে তাকে আমি রাতের বেলায় কোনো জায়গায় দেখতে পাইনি। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই তারা খুবই টেনশনের মধ্যে চলে আসে, কারণ এটাই ছিল সেই লোকটা যে কিনা ড্রোনগুলো চালিয়ে চালিয়ে তাদেরকে নতুন নতুন লোকেশন নিয়ে যাচ্ছিল। এই জন্য এখন ফাইনালি এখানে লিডার সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা ড্রোন চালানোর জন্য নতুন একজনকে হায়ার করবে। এই জন্য তারা আবারও পাড়ের দিকে যাওয়া শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জিহন এখন পর্যন্ত জীবিত ছিল, এই জন্য গার্ডরা তাকে প্লেয়ারদের মধ্যে রেখে দিয়ে চলে যায়। আর যখন জিহন জ্ঞান ফিরে পায় তখন সে প্রচণ্ড আপসেটই হয়েছিল, কারণ তার সঙ্গে সঙ্গ দেয়া কোনো প্লেয়ারই এখানে জীবিত অবস্থায় ছিল না। আর যখন এখানে সে ক্যাটকে ব্যাপারগুলো জিজ্ঞেস করে, তখন ক্যাট তাকে বলে শুধুমাত্র সে এবং লি জীবিত আছে, আর বাকি সবাইকে মেরে ফেলা হয়েছে। এইটা শোনার পরে জিওনের মাথা অনেকটাই গরম হয়ে যায়, এই জন্য সে গার্ডদের উপরে চিল্লাচিল্লিও শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি যেহেতু কালকে অনেকগুলো প্লেয়ারের মৃত্যু হয়ে গেছে, এই জন্য গার্ডরা এসে তাদের ভাগের টাকাগুলো সবাইকে দেখিয়ে সবাইকে একটু লোভ দেখানোর ট্রাই করে। আর আমরা দেখতে পারি আসলেই এখানে টাকার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছিল, যেগুলো দেখার পরে আঙ্কেল জন এবং বাকি যেই অন্য প্লেয়াররা ছিল তারা সবাই খুবই হ্যাপি হয়ে গিয়েছিল। এরপরে তারা এই গেমটা কন্টিনিউ করবে নাকি করবে না সেই ব্যাপারে গার্ডরা একটা ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন এখানে ভোটের ব্যাপার চলে আসছিল তখন জেওন তাদের সবার উপরে প্রচণ্ড রাগ করে ফেলে। এই জন্য সে গার্ডদের উপরে চিল্লাচিল্লি শুরু করে, কারণ গার্ডরা শুধুমাত্র তাকেই জীবিত রেখে দিয়েছিল আর বাকি সবাইকে মেরে ফেলেছিল। এই জন্য সে গার্ডদের উপরে আক্রমণও করার ট্রাই করে, তবে গার্ডরা জোর করে তাকে ধরে ফাইনালি একটা জায়গায় বন্দি করে ফেলে। আমরা দেখতে পারি জেহন প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে সে পুরোপুরি হার মেনে নিয়েছিল। আর এই ব্যাপারগুলো যখন দূর থেকে ইনহো দেখতে পাচ্ছিল তখন সে খুবই হ্যাপি হয়েছিল। এরপরে ইনহোর কথাবার্তা কামির সঙ্গে হয়, আর কামি তাদেরকে বলে যে আমরা তোমার আইল্যান্ডের খুবই কাছে চলে এসেছি। তবে ইনহো তাদেরকে তাদের থেকে দূরে রাখার জন্য বলে, আর যদি প্রয়োজন পড়ে তাহলে তাদের সবাইকে মেরে ফেলার অর্ডার দেয়। আমরা দেখতে পারি কামিও এটার জন্য রাজি হয়ে যায়। আর ততক্ষণ আমরা দেখতে পারি কামি তাদের সবাইকে পাড়ে এনে নামিয়েও দিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি জিওনকে একটা জায়গায় বেঁধে ফেলা হয়েছিল, কারণ জিওন ভোট দিতে চাইছিল না। এরপরে এক এক করে সমস্ত প্লেয়ারদের ভোট নেওয়া হয়। আর যেহেতু জিওনের গ্রুপের সদস্য অনেকটা কম ছিল, মানে তাদের সবাইকে অলরেডি মেরেই ফেলা হয়েছে, এই জন্য গেম খেলতে না চাওয়া পার্টি অনেক কমে গিয়েছিল। আর যেহেতু জনের লোকজন এখন পর্যন্ত জীবিত ছিল, এই জন্য তারা সবাই গেমটা খেলার পক্ষে ভোট দেয়। আর তাদের উইশ অনুযায়ী পরদিন সকালে গেমটা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ যেহেতু বেশিরভাগই হ্যাঁ ভোট দিয়েছিল। আর ততক্ষণে ইনো গিয়ে ব্ল্যাক মার্কসের সঙ্গে মিট করে তাকে ভিআইপিদের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য বলে। এদিকে আমরা দেখতে পারি অর্গান বের করার জন্য চার্টের লাশটাকে নিচে নিয়ে আসা হয়। আর অন্যদিকে যখন মেয়ের সঙ্গে গার্ড নিচের দিকে আসছিল তখন গার্ড তাকে জিজ্ঞেস করে যে তুমি কি নর্থ কোরিয়াতে কাউকে খুন করে এখানে এসেছো। তবে আমরা দেখতে পারি মেয়ে এটার কোনো অ্যান্সার দেয় না। আর এরপরে গার্ড তার সামনে প্রকাশ্যেই বলে যে সে তার সঙ্গে শুতে চায়। তবে মেয়ে এটারও কোনো অ্যান্সার না দিয়ে তার সঙ্গে নিচের দিকে যাওয়া শুরু করে।
এদিকে আমরা দেখতে পারি জন এসে সমস্ত মানুষের মৃত্যুর দায়ভার জিওনের উপরে চাপিয়ে দেওয়া শুরু করে, কারণ সমস্ত মানুষকে মেরে ফেলা হয়েছে, শুধুমাত্র জিওনকেই বাঁচিয়ে রাখা হয়েছে। এই জন্য সে বলছিল যে জিওন আসলে গার্ডদের সঙ্গে জড়িত আছে। আর জনের কথায় সাড়া দিয়ে সবাই হাতের তালি দিয়ে হই হুল্লোড় করা শুরু করে। এগুলোতে আমরা দেখতে পারি জিওনের মন আরও বেশি খারাপ হয়ে যায়। তবে তখনই এখানে চানি এসে জিওনকে বলে যে তুমি এখানে শুধুমাত্র জীবিত এই জন্য এসেছো কারণ তোমার মৃত বন্ধুদের আত্মা তোমাকে জোর করে এখানে জীবিত অবস্থায় নিয়ে এসেছে, তবে তোমাকেও এখানেই মরতে হবে, তোমার বন্ধুদের কাছে তোমাকেও যেতে হবে। এরপরে সে পাগলের মতো হাসা শুরু করে। তবে জিওনের মাথা যেহেতু বেশি গরম ছিল এই জন্য সে তার গলার মধ্যে চেপে ধরে। তবে তখন তার লোকজন কোনো রকমে তাকে সেখান থেকে সেভ করে নিয়ে যায়। এদিকে যখন সেই গার্ডের সঙ্গে মেয়ে সেই অপারেশন রুমের মধ্যে চলে আসে যেখানে ডক্টর চ্যাটের অপারেশন করে তার অর্গানগুলো বের করতো, তখন এখানে গার্ড এসে তার মুখটা সবার সামনে শো করে। আর এখানে সবাইকে বলে যে দেখো তার নাম হচ্ছে মেয়ে, চ্যাটকে গিফট হিসেবে সেই আমাদেরকে দিয়েছে, আর এখন থেকে সে আমাদের সঙ্গে কাজ করারই সিদ্ধান্ত নিয়েছে। আর এগুলো শোনার পরে মেয়েও তার নিজের মাস্কটা খুলে ফেলে আর তাদের সঙ্গে কাজ করার জন্য সম্মতিও জানায়। তবে এরপরে যখনই একটা ডাক্তার চ্যাটের অপারেশন করার জন্য সামনের দিকে আগায় তখন আমরা দেখতে পারি মেয়ে একটা গার্ডকে মেরে সোজা তার বন্দুক নিয়ে সবার উপরে গুলি করা শুরু করে। একে করে সে সবাইকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপর সে মেইন গার্ডের কাছে গিয়ে বলে যে আমি যখন নর্থ কোরিয়াতে ছিলাম তখন আমার বস আমার সঙ্গে শুতে চাইছিল, এই জন্যই আমি আমার বসকে মেরে সাউথ কোরিয়াতে পালিয়েছি, আর এখানে আসার পরে তুমিও ঠিক একই কাজটা করলে। এইটা বলেই সে তাকে শ্যুট করে মেরে ফেলে। এখন যেহেতু একটা ডক্টর জীবিত ছিল এই জন্য মেয়ে তাকে গান পয়েন্টে নিয়ে দ্রুত চার্টের চিকিৎসা করার জন্য বলে, আর এই জন্য ডক্টরও নিজের প্রাণ বাঁচাতে রাজি হয়ে যায়। আর তখন এদিকে গার্ডরা সমস্ত প্লেয়ারদেরকে খাবার দাবার দিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পারি ড্যানিকে তার বয়ফ্রেন্ড এসে কিছু খাবার দিয়ে যায় কারণ সে তার বাচ্চার মা হতে যাচ্ছিল। আর অন্যদিকে ক্যাট, পার্ক এবং গং মিলে চলে আসে জিওনের কাছে, কারণ জিওন অনেকক্ষণ ধরেই কোনো খাবার দাবার খাচ্ছিল না, এই জন্য তারা তাকে খাবার খাওয়ানোর ট্রাই করে। এখানে গং তাকে বলে যে দেখো তুমি সবাইকে সেভ করার ট্রাই করছিলে, এখানে তোমার কোনো ভুল নেই, নিজেকে দোষ দেওয়ার কোনো দরকার নেই। আর তখন আমরা দেখতে পারি ক্যাটও তাকে সরি বলে কারণ সে সমস্ত গুলিগুলো উপরে নিতে ব্যর্থ হয়েছে। আর তখন পার্ক তাকে বলে যে দেখো ক্যাট তোমারও কোনো দোষ নেই, কারণ এখানে লিপ প্রথমে এসেছিল আর সে সমস্ত ম্যাগাজিনগুলো এক জায়গায় জমা করে ফেলেছিল, যেই জন্য পরবর্তীতে এই ম্যাগাজিনগুলো উপরে পৌঁছানো অসম্ভব হয়ে গিয়েছিল, আর সেই জন্যই উপরে কেউ আর গুলি পায়নি, আর পরবর্তীতে এক এক করে তাদের সবাইকে মরতে হয়েছে। যার মানে শুধুমাত্র লিয়ের জন্যই আমাদের সমস্ত সঙ্গীদের মৃত্যু হয়েছে, আর যদি মা ক্যাটকে না আটকাতো তাহলে হয়তোবা ক্যাটেরও মৃত্যু হয়ে যেত। এতটুকু বলার পরেই গং জিওনকে খাবার দাবার খাওয়ার কথা বলে এখান থেকে বেরিয়ে চলে যায়। তবে আমরা দেখতে পারি জিওন শুধুমাত্র লিয়ের দিকেই তাকিয়েছিল, আসলে তার জন্যই যেহেতু তার গ্রুপের সমস্ত মেম্বারদের মৃত্যু হয়ে গেছে এই জন্য সে তার উপরে প্রচণ্ড রাগ করেছিল, আর তখনই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে লিকে মেরে ফেলার। এদিকে জুনহো ম্যাপের মধ্যে সেই আইল্যান্ডগুলোকে মার্ক করছিল যেগুলো তারা অলরেডি চেক করে ফেলেছে, আর যেই আইল্যান্ডগুলো এখন পর্যন্ত বাকি আছে। আর তখন টম তার জন্য কফি নিয়ে চলে আসে, আর টম তার কাছে কামি সম্পর্কে জিজ্ঞেস করে। তবে তখন জুনো তাকে বলে যে কামি আমাকে আইল্যান্ড থেকে সেভ করেছিল, আর এরপর থেকে সে আমার সঙ্গেই আছে, আর আমরা দুজন মিলে আইল্যান্ডগুলোকে খুঁজে বের করার ট্রাই করছি, সে আমার খুবই ভালো একজন বন্ধু। তবে তুমি তার ব্যাপারে কেন জিজ্ঞাসাবাদ করছো? তখন টম তাকে বলে যে দেখো সেই দিন রাতের বেলায় আমি যখন ছাদে গিয়েছিলাম তখন আমি তাকে সেখানে দেখতে পেয়েছিলাম, তার হাতে একটা স্ক্রু ড্রাইভারও ছিল। আমার সন্দেহ হচ্ছে সেই হয়তোবা আমাদের লোকজনকে মারছে, আর সে চাইছে না আমরা যাতে করে সেই আইল্যান্ডটা খুঁজে বের করতে পারি। তবে তখন জুনো তাকে বলে যে হয়তোবা নিজের সেফটির জন্যই সেই স্ক্রুড্রাইভারটা নিজের সঙ্গে রেখেছিল, তার উপরে সন্দেহ করার তেমন কোনো কারণ নেই, কারণ তার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। সে আমার নিজের জীবনটাও সেভ করেছিল, তাছাড়া অনেক দিন ধরেই তার সঙ্গে আমি কাজ করছি, সো তাকে নিয়ে সন্দেহ করার তেমন কোনো কারণ নেই। আর এরপর সে টমকে বলে তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, কারণ কালকে খুব সকালেই আমাদেরকে বেরোতে হবে। আমরা দেখতে পারি টম কিছু একটা বলার ট্রাই করেও সেটাকে না বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে গার্ডরা যখন সমস্ত প্লেয়ারদেরকে সেফটি দিচ্ছিল তখন আমরা দেখতে পারি জিহুন শুধুমাত্র লিয়ের দিকেই তাকিয়েছিল। পুরোটা রাত সে ঘুমায়নি, সে শুধুমাত্র তার দিকেই খুবই ক্ষোভ নিয়ে তাকিয়েছিল। আর সকালবেলা লিও এই জিনিসটা নোটিস করে যে এখন জিহুন তার দিকে তাকিয়ে আছে, এই জন্য সেও অনেকটা ভয় পেয়ে যায়। তো এরপরে যখন তারা গেম খেলার জন্য সামনের দিকে যাওয়া শুরু করে তখন একটু সামনে যাওয়ার পরেই তাদেরকে সেই লাশগুলো দেখানো হয় যাদেরকে কালকে খুবই নির্মমভাবে মারা হয়েছে। তাদেরকে দেখার পরে তারা সবাইও প্রচণ্ড আপসেট হয়ে গিয়েছিল। তবে এরপর তারা সবাই মিলে পরবর্তী গেম খেলার জন্য একটা রুমের মধ্যে চলে আসে, যেখানে তাদেরকে দুই ধরনের বল দেওয়া হয়, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ব্লু। মানে তাদেরকে গেম মেশিন থেকে একটা একটা করে বল বের করতে হবে। আর এমন যখন তারা বের করা শুরু করে তখন তারা দুইটা গ্রুপে ডিভাইড হয়ে যাওয়া শুরু করে। খুব শীঘ্রই যখন সবাই যার যার বল বের করে ফেলে তখন তারা দুজনে দুইটা গ্রুপে ডিভাইড হয়ে যায়।
তো এরপরে তাদের সবাইকে বলে দেওয়া হয় যে এটা হচ্ছে হাইড অ্যান্ড সিকের একটা গেম, যেখানে ব্লু টিমকে যেই কোনো ওয়েতে এই পুরো জায়গার মধ্যে লুকাতে হবে, আর রেড টিমকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। রেড টিমের প্রত্যেকটা সদস্যকে একটা না একটা মার্ডার তো অবশ্যই করতে হবে। যদি তারা কাউকে মারতে না পারে তাহলে সময় শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকেও শ্যুট করে মেরে ফেলা হবে। এরপরে ব্লু টিমের প্রত্যেকটা মেম্বারকে একটা করে চাবি দিয়ে দেওয়া হয়। এই চাবির সাহায্যে তারা যেই গেম এরিনার মধ্যে গেমটা খেলছে এই গেম এরিনার মধ্যে একটা রুমকে খুলতে পারবে, যেই রুমের মধ্যে তাদের লুকিয়ে থাকার একটা জায়গাও আছে। তবে সেই জায়গাটাও সিক্রেট আছে, তাদেরকে সেখানে গিয়ে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে। তাছাড়া সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটা সিক্রেট দরজাও দেয়া আছে, যেই সিক্রেট দরজার সাহায্যে তারা চাইলে পালিয়ে গিয়ে গেমটা উইন করতে পারবে। তবে সেই দরজাটাও সিক্রেট অবস্থায় আছে, মানে তাদেরকে সেটাও খুঁজে বের করতে হবে। আর অন্যদিকে রেড টিমের প্রত্যেকটা মেম্বারকে একটা একটা করে চাকু দেওয়া হয়, যাতে করে এই চাকুর সাহায্যে ব্লু টিমের যেই কোনো মেম্বারকে তারা মারতে পারে। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ তাদের হারার সম্ভাবনা অনেক বেশি ছিল। এই জন্য সে গার্ডদের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। তবে তখন গার্ডরা বলে যে যদি তোমরা চাও টিম চেঞ্জ করার জন্য যে কাউকে যেই কোনো ওয়েতে কনভিন্স করতে পারো। আর তখন এদিকে আমরা দেখতে পারি জিনহোর হাতে একটা চাকু ছিল, আর তার অপোজিট টিমে লি দাঁড়িয়েছিল, যেই চাকু দিয়ে সে চাইলে খুব সহজে লিকেও মারতে পারত। এই জন্য লিয়ের হালুয়া টাইট হয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি জুনহো ড্রোন চালানোর জন্য তার টিমের নতুন একটা মেম্বার অ্যাড করে তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে নতুন জার্নিতে। তবে তখনই তার কাছে টমের কল চলে আসে, আর টম তাকে বলে যে আজকে আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ আমি কামির সম্পর্কে আরও একটু গবেষণা করতে চাই। এই জন্য জুনহুকে তার কথা শুনতে বাধ্য হতে হয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মালসু চলে আসে জেরির কাছে, যারা কিনা আগে একসাথে থানোসের টিমের হয়ে খেলতো। এখানে মালসু তাকে বলে যে আমি তোমার বন্ধুকে নিজের হাত দিয়ে খুন করেছিলাম। এটা দেখার পরে জেরির মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে যখন তার দিকে তাকায় তখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার বন্ধুর মৃত্যুটা সে তার নিজের চোখ দিয়ে দেখতে পেয়েছিল। এই জন্য মালসু তাকে বোকা বলদ বলা শুরু করে, কারণ তার মাথায় প্রচণ্ড রাগ থাকা সত্ত্বেও সে মালসুর কিছুই করতে পারছিল না। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি, যেহেতু জেরির বন্ধুকে মেরে ফেলা হয়েছিল এই জন্য জেরি চাইছিল তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মালসুকে শেষ করতে। তবে সে চাইলেও এখন কিছু করতে পারছিল না, কারণ সে নিয়মের বেড়াজালে আটকা ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি চ্যাট চলে আসে ড্যানির সঙ্গে মিট করার জন্য, আর সে তাকে কনভিন্স করে টিমটা চেঞ্জ করার জন্য মানানোর ট্রাই করে। সে তাকে বলে যে আমি প্রথমে রেড টিমে গিয়ে একজনকে শেষ করে দেব, আর এরপরে যেই কোনো ওয়েতে এসে আমি তোমাকে সেভ করে ফেলবো। এমন করে সে নিজেকেও সেভ করতে পারবে আর তার বাচ্চাকেও সেভ করতে পারবে। আর আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ড্যানি টিমটা চেঞ্জ করার জন্য রাজিও হয়ে যায়। মানে এখন সে চলে এসেছে ব্লু টিমে, যেখানে তাকে গিয়ে যেই কোনো ওয়েতে লুকাতে হবে, আর চ্যাট চলে এসেছে রেড টিমে, যেখানে তাকে গিয়ে যে কাউকে মারতে হবে। আর অন্যদিকে পার্ক আর গংয়েরও ঠিক একই অবস্থা ছিল, যেখানে পার্ক চাইছিল রেড টিমের মধ্যে গিয়ে যে কাউকে মেরে যেই কোনো ওয়েতে তার মাকে সেভ করতে। তবে গংও কোনোভাবেই তার ছেলেকে এই কাজটা করতে দিতে চাইছিল না। সে তাকে বলছিল যে দেখো তুমি কাউকে কিভাবে মারবে, তুমি ছোটোবেলায় যখন স্কুলে যেতে তখন সবাই তোমাকে মেরে বাসায় পাঠিয়ে দিত। তবে তখন পার্ক তাকে বলে যে দেখো মা, সারাটা জীবন তো তুমিও বাবার কাছে মার খেয়েছো, সো আমাদের দুজনের পরিস্থিতি এখন একই জায়গায় আছে। তবে যেহেতু তোমার তুলনায় আমি একটু জোয়ান, এই জন্য এই কাজটা আমাকেই করতে দাও। এই জন্য পার্ক তার মাকে কোনো রকমে এই কাজটা করার জন্য কনভিন্সও করে ফেলে, আর গংকেও বাধ্য হয়ে তার কথা মানতে হয়। আর তখন এদিকে জনের হালুয়া টাইট হয়েছিল, কারণ জন সবাইকে কনভিন্স করার ট্রাই করছিল টিমটা চেঞ্জ করার জন্য, তবে কেউই তার কথায় পাত্তাই দিচ্ছিল না। আর যখন সে জিওনের কাছে চলে আসে টিম চেঞ্জ করার কথা বলার জন্য, তখন জিওনের চোখে মুখে রাগের ছাপ দেখতে পেয়ে সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি লিয়েরও ঠিক একই অবস্থা ছিল, সেও টিমটা চেঞ্জ করার জন্য সবাইকে কনভিন্স করার ট্রাই করছিল, তবে কেউই তার কথায় পাত্তা দিচ্ছিল না। আর তখন তার নজর পড়ে জিওনের উপরে, এই জন্য সে জিওনের উপরে এসে চিল্লাচিল্লি করা শুরু করে। সে তাকে বলে যে তুমি সারাদিন আমার দিকে কি তাকিয়ে থাকো, তুমি কি আমার থেকে প্রতিশোধ নিতে চাও? আসলে যদি আমরা সবাই জনের টিমের হয়েই খেলতাম তাহলে কখনোই আমাদেরকে মরতে হতো না, আমরা সবাই খুব ভালোভাবেই গেমটা উইন করে ফেলতে পারতাম। তোমার কথাতেই আমরা সবাই গিয়ে গার্ডদের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, এই জন্যই আমাদের সবাইকে মরতে হয়েছে। এগুলো বলে সে তার উপরে চিল্লাচিল্লি করে তাকে মারারও ট্রাই করে। তবে তখন একটা গার্ড এসে লিকে শান্ত হওয়ার জন্য বলে, এই জন্য লিকে বাধ্য হয়ে শান্তই হতে হয়, আর সেখান থেকে তাকে পাঠিয়েও দেওয়া হয়। আর তখনই গেমটাকে চালু করে দেওয়া হয়। এখানে টিম ব্লুকে প্রথমে মধ্যে যাওয়ার পারমিশন দেওয়া হয়, যাতে করে প্রথমে গিয়ে তারা সেখানে লুকাতে পারে, আর পরবর্তীতে টিম রেডকে মধ্যে যাওয়ার পারমিশন দেওয়া হবে। এদিকে যখন কামি জনুর কাছে টমের না আসার ব্যাপারে জিজ্ঞেস করা শুরু করে, তখন জনু তাকে বলে যে ফ্যামিলি ইমার্জেন্সির কারণে সে একটা জায়গায় আটকা পড়ে গেছে, এই জন্য সে এখানে আসতে পারেনি। তবে আমরা দেখতে পারি কামির তার উপরে সন্দেহ হয়ে গিয়েছিল, তার মনে হচ্ছিল হয়তোবা সে তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছে, এই জন্য সে তাকে বলদ বলা শুরু করে।
এরপরে যখন টিম ব্লু গেম এরিনার মধ্যে চলে আসে তখন তারা এখানে এমন একটা জায়গা পেয়ে যায় যেই জায়গাটা ধাঁধার চেয়ে কোনো অংশে কম ছিল না। এটার প্রত্যেকটা জায়গায় প্যাস মোড়ে ভরা ছিল। এই জন্য তারা সবাই দৌড়াদৌড়ি করে স্পেশাল ডোরটা খোঁজা শুরু করে যাতে করে সেটার মধ্যে গিয়ে তারা লুকাতে পারে। অন্যদিকে গং আর ক্যাট ড্যানিকে সঙ্গে নেওয়ার ট্রাই করছিল। যেহেতু সে প্রেগনেন্ট ছিল এই জন্য তারা চাইছিল যেই কোনো ওয়েতে তাদের সঙ্গে ড্যানিকেও সেভ করতে। এদিকে মানসু জ্যাকের প্রশংসা করা শুরু করে কারণ সে থ্যানোসকে খুবই স্টাইলিশ ওয়েতে খুন করেছিল। আর এখন সে বলে যে আমিও তোমার সঙ্গে গেম এরিনার মধ্যে গিয়ে এক এক করে ব্লু টিমের সবাইকে মারতে চাই। এই জন্য জ্যাকও তাকে পারমিশন দিয়ে দেয় আর তারা দুজন সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। আর একটু পরে রেড টিমকেও ভেতরে যাওয়ার পারমিশন দিয়ে দেওয়া হয়। আর তখন আমরা জিওনের চোখে মুখে প্রতিশোধের নেশায় স্পষ্ট দেখতে পারি। এদিকে ডক্টরের চিকিৎসার পরে চ্যাট আস্তে আস্তে করে জ্ঞান ফিরে পাচ্ছিল। আর এইটা দেখার পরে ডক্টর অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল কারণ ফাইনালি সে তাকে সেভ করে ফেলেছে, যার মানে তার নিজের জীবনটাও সেভ হয়ে যাবে। তবে তখনই আমরা দেখতে পারি ক্যাট একটা গুলি নিয়ে তাকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপরে সে তার নিজের মাস্কটাকে পরে ফেলে যাতে করে চ্যাট তাকে কোনোভাবেই চিনতে না পারে। আর এখন যেহেতু চ্যাটকেও বাইরে বের করাতে হবে এই জন্য সে ডক্টরের মাস্কটা তাকে পরানোর সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে রেড টিমও সেই গেম এরিনার মধ্যে চলে আসে, যেটা দেখার পরে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তবে এরপরে শুরু করে দেয়া হয় তাদের সেই ভয়ঙ্কর 30 মিনিট, যেই 30 মিনিটের মধ্যে তাদের সবাইকে খুঁজে খুঁজে মারতে হবে। আমরা দেখতে পারি মাসুন থানোসের ক্রস থেকে একটা মেডিসিন বের করে খায়, যেটা খাওয়ার পরে থানোস অনেক বেশি এনার্জি ফিল করতো। আর এরপর সে জ্যাকের সঙ্গে বেরিয়ে পড়ে সবাইকে মারার জন্য। অন্যদিকে জিহনও লিকে মারার জন্য তাকে খোঁজা শুরু করে। তবে লিও নিজের জীবনটাকে সেভ করার জন্য সবার থেকে পালিয়ে পালিয়ে লুকানোর ট্রাই করছিল। এদিকে চানি তার ফলোয়ারদেরকে বেকুব বানিয়ে জিজাসের নামে মিথ্যা কথা বলে তাদেরকে নিয়ে রং ডিরেকশনে যাওয়া শুরু করে। আর সে উল্টাপাল্টা অনেক কথা বলেই যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি যখন জন একটা দরজার সামনে চলে আসে তখন তার চাবি দিয়ে সেই দরজার লকটা খুলে যায়। তবে তখন এখানে সে আরও একটা লোককে দেখতে পারে। আর সেই লোকটা যখন এসে অন্য দরজার লকটা খোলার ট্রাই করে তখন তারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তাদের চাবিগুলো আর দরজার লকগুলো সম্পূর্ণ ভিন্ন। মানে তাদের এখানে 3 রকমের সিম্বল দেওয়া আছে, স্কোয়ার, সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল, এবং তাদের চাবির মধ্যেও ঠিক এই 3টা সিম্বলই আছে। আর খুব শীঘ্রই এই ব্যাপারটা ক্যাট, ড্যানি এবং গংও বুঝতে পারে। আর যেহেতু তাদের 3 জনের কাছে 3 রকমের চাবি ছিল এই জন্য তারা সবাই খুবই হ্যাপি ছিল, কারণ তারা এখন চাইলে যেই কোনো ডোরি ওপেন করতে পারতো। আর তখন আমরা দেখতে পারি গং ক্যাটের উপরে ভরসা করে চাবিগুলো তার কাছে সই সালামতে রাখার জন্য দেয়। এদিকে জিওন যখন লিকে মারার জন্য তাকে খুঁজছিল তখন হঠাৎই সে লিকে পেয়ে যায়। এই জন্য সে লিকে ফলো করতে করতে এমন একটা ঘরের মধ্যে চলে আসে যেই ঘরটার সামনের সাইডটা পুরোপুরি ফাঁকা ছিল। যখন লি দৌড়ে সেই গর্তের কাছে চলে আসে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ আরেক কাইক দিলেই সে নিচে পড়ে যেত। আর এরপরে যখনই জিওন এসে পেছন থেকে ধরে তাকে মারার ট্রাই করছিল তখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা আসলে লি না, এটা লিয়ের মতো দেখতেই অন্য একটা ছেলে। আর তখন সে নিচের ফ্লোরে লিকেও দেখতে পারে যে কিনা বারবার তার থেকে বাঁচার ট্রাই করছিল। এদিকে মালসু আর জ্যাক পাশের একটা রুমের মধ্যে একটা লোককে ধরে ফেলে। এখানে তারা তাকে প্রচণ্ড আহত করে দেয়। এরপরে মালসু তাকে মেরে ফেলার ট্রাই করছিল, তবে তখন জ্যাক তাকে আটকে দিয়ে বলে যে যদি তুই তাকে মেরে ফেলিস তাহলে তুই পাশ হয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবি, কিন্তু তোর উপরে আমি বিন্দুমাত্র ভরসা করি না। এই জন্য আমরা দুজন একসাথে এই লোকটাকে মারব এবং পরবর্তীতে আরেকটা লোককে আমরা একসাথে মেরে দুজনেই একসাথে পাশ হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাব। আর এই ব্যাপারটা যেহেতু মালসুরও অনেক বেশি পছন্দ হয় এই জন্য তারা দুজন মিলে একসাথে এই লোকটাকে শেষ করে দেয়। আর পরবর্তীতে তারা অন্য টার্গেট খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। আর তখনই পাশের রুমে আমরা চ্যারিকে দেখতে পারি যে কিনা প্রচণ্ড ভয়ে আটোসাটো হয়েছিল। আর এখানে যখন সে একটা মার্ডার দেখতে পারে তখন তার ভয় তো আরও বেশি বেড়েই যায়। তবে তখনই সে মৃত ব্যক্তির পাশে থ্যানোসের সেই ক্রসটা পেয়ে যায় যেটাকে মালসুন এখানে ফেলে দিয়ে চলে গিয়েছিল। এটার মধ্যে এখন পর্যন্ত 2টা ওষুধ ছিল, এই জন্য এখান থেকে সে একটা ওষুধ খেয়ে তার ভয়কে পুরোপুরিভাবে দূর করে দেয়। এদিকে ক্যাট যখন গং আর ড্যানিকে নিয়ে সামনের দিকে যাওয়ার ট্রাই করছিল তখন হঠাৎই পা পিছলে ড্যানি নিচের দিকে পড়ে যায়, যেই জন্য তার পেটে সে অনেক বেশি আঘাত পায়, হয়তো তার বাচ্চারও কোনো ক্ষতি হয়ে গেছে। তবে এরপরে যখন তারা এখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল তখনই তাদের সামনে একটা ছেলে চলে আসে। আর এই ছেলে ক্যাটকে রিকোয়েস্ট করে বলে যাতে করে গং এবং ড্যানির মধ্যে কাউকে তাকে মারার সুযোগ দেওয়া হয়। তবে আমরা দেখতে পারি ক্যাট তার উপরেই উল্টো আক্রমণ করে দেয় আর তার মিলিটারির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব সহজেই এই ছেলেটাকে মেরে ফেলে। এদিকে মালসুন আর জ্যাক আরও একটা লোককে খুঁজে বের করে ফেলে আর তারা দুজন একসাথে সেই লোকটাকেও মেরে ফেলে। এরপরে জ্যাক ড্যানিকে খুঁজে বের করার ট্রাই করছিল, তবে তখন মালসুন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার আইটেমকে খুঁজে বের করার ট্রাই করছো। তবে এইটা শোনার পরে জ্যাকের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তাকে থ্রেট করা শুরু করে। তবে মালসুন তাকে সরি বলে যে না, আমি তোমার গার্লফ্রেন্ডের কোনো ক্ষতি করব না।
তবে আমাদেরকে আরও অনেকগুলো মানুষকে খুঁজে বের করে মারা উচিত, যাতে করে আমাদের টাকার অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে যায়, আর হয়তোবা পরবর্তী গেমে আমাদেরকে এটার জন্য একটু সুবিধাও দেওয়া হবে। আর আমরা দেখতে পারি টাকার অ্যামাউন্ট বাড়ানোর জন্য জ্যাকও তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে ততক্ষণে লেয়ের উপরে অন্য একটা লোক এসে আক্রমণ করে দিয়েছিল, আর সে চাকু দিয়ে তার পায়ের মধ্যে একটা কাঁটও লাগিয়ে দিয়েছিল। তবে তখন লি কোনো রকমে সেই লোকটাকে সিঁড়ি থেকে নিচে ফেলে বেহুশ করে ফেলে, আর তার হাত থেকে তার চাকুটাকেও নিয়ে নেয়। তবে সে তার পায়ে গুরুতর আঘাত পেয়ে গিয়েছিল। এদিকে ক্যাট আর গং মিলে ড্যানিকে নিয়ে একটা রুমের মধ্যে চলে আসে আর তার ক্ষত স্থানটা দেখা শুরু করে। তবে তখনই তার ওয়াটার ব্রেক শুরু হয়ে যায়, যেই জন্য তারা দুজন মিলেই ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা এই রুমের মধ্যেই তার ডেলিভারি করবে। এদিকে পার্ক একটা রুমের মধ্যে লুকিয়ে থাকা একটা লোককে খুঁজে বের করে ফেলে। তবে যখন সে তাকে মারতে যাচ্ছিল তখন সেই লোকটা প্রচণ্ড ভয়ের মধ্যে এসে তার উপরেই আক্রমণ করে দেয়, আর উল্টো পার্ককেই মারার ট্রাই করা শুরু করে। তবে যখনই সে পার্ককে মেরে ফেলতে যাচ্ছিল তার আগেই অন্য একটা প্লেয়ার এসে সেই প্লেয়ারকে মেরে ফেলে, যেই জন্য পার্ক কোনো রকমে সেভ হয়ে যায়। তবে এখন যেহেতু সেই প্লেয়ারটাও সেভ হয়ে গেছে, এই জন্য সে পার্কের কোনো ক্ষতি না করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে চানি তার গ্রুপকে নিয়ে একটা রুমের কাছে চলে আসে, আর যখন রুমের দরজা ওপেন করে সে মধ্যে যায় তখন তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর সে চিৎকার করে বেরিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন অন্যদিকে জ্যাক আর মনসুন এসে এক এক করে চানির সমস্ত মেম্বারদের শেষ করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে চানিও প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর যখন সে উল্টা দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন সে গিয়ে লিয়ের সঙ্গে ধাক্কা খায়। এই জন্য সে আবারও দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন তার সামনে জিওন চলে আসে, আর জিওনকে দেখার পরে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আর এই জন্য এখন চানি জিওনের কাছে মাপ চাওয়া শুরু করে, আর সে তাকে এটাও বলে দেয় যে লি রাইট সাইডে গিয়েছে, তার পা দিয়ে অনেক বেশি রক্তও পড়ছিল, হয়তোবা সে বেশি একটা দূর যেতে পারেনি। আর এটা শোনার পরে জিওন চানিকে ছেড়ে দিয়ে লিকে খুঁজে বের করা শুরু করে। সে রক্ত ফলো করে করে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল। এরপরে চানি ফাইনালি সেই স্পেশাল রুমটার মধ্যে চলে আসে, যেই রুমের দরজা ওপেন করে সে চাইলে উইন করতেই পারত। তবে এখানে এসে সে দেখতে পারে এই দরজাটা ওপেন করার জন্য 3 টাইপেরই চাবির দরকার ছিল। এই জন্য তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এই জন্য সেখান থেকে সে বাইরে এসে মৃত মানুষদের থেকে চাবিগুলো কালেক্ট করা শুরু করে, আর সে রক্তের মাধ্যমে চিহ্ন আঁকা শুরু করে, যাতে করে পরবর্তীতে সে আবারও সেই রুমটার মধ্যে যেতে পারে, মানে এই গোলক ধাঁধার মধ্যে সে হারিয়ে না যায়। এদিকে যখন জন পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন সে দেখতে পারে জ্যাক আর মনসুন তার দিকে আসছে। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে মরার নাটক করা শুরু করে, মানে সে একটা মৃত ডেড বডি থেকে কিছু রক্ত লাগিয়ে সেখানে শুয়ে পড়ে। আর যখন জ্যাক আর মনসুন এখানে আসে তখন তাকে এই অবস্থায় দেখার পরে তারা তাকে নিয়ে মজা করা শুরু করে। তবে জ্যাক সেখানে মরা অবস্থায় পড়েছিল, যেই জন্য কোনো রকমে সে তার জীবনটাকে সেভ করে ফেলে। তবে এরপরে যখন চানি তার চাবিটা নেওয়ার জন্য আসে তখন জ্যাককে এই অবস্থায় দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপরে চানি জনকেও জিজাসের নামে বেকুব বানানো শুরু করে, আর তাকে আস্তে আস্তে করে সেই স্পেশাল দরজাটার দিকে নেওয়া শুরু করে, যাতে করে সমস্ত চাবিগুলোর মাধ্যমে সেই দরজাটা ওপেন করে তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যেতে পারে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি গং এবং ক্যাট মিলে ফাইনালি ড্যানির ডেলিভারি করে ফেলে, আর তার একটা মেয়ে সন্তান হয়। এইটা দেখার পরে গং তার চুলের মধ্যে লুকিয়ে রাখা চাকুটা বের করে দ্রুত তার নাটটা কেটে দেয়। আর যখন ড্যানি তার মেয়েকে দেখতে পারে তখন সে খুবই হ্যাপি হয়ে যায়। তবে তখনই তাদের উপরে একটা লোক এসে আক্রমণ করে দেয়। এই জন্য ক্যাট তার চাকুটা নিয়ে তার সঙ্গে ফাইট করা শুরু করে, আর তারা ফাইট করতে করতে অন্য একটা রুমে চলে আসে, যেখানে ক্যাট অনেকটা আহত হয়ে যায়। তবে কোনো রকমের শেষ মুহূর্তে সে সেই লোকটাকে মেরেই ফেলে। আর এখানে তখন ক্যাট নোটিস করে সে একটা স্পেশাল দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসলে এই দরজাটা ওপেন করতে পারলেই তারা বাইরে বেরিয়ে গিয়ে গেমটা উইন করতে পারতো। আর এই দরজাটা খোলার জন্য তার 3 ধরনের চাবিরই দরকার ছিল, যেটা কিনা অলরেডি তার কাছে ছিল। এই জন্য সে 3টা চাবি দিয়ে দরজাটাকে ওপেন করে ফেলে। আর এখন যদি সে সেই দুজনকে নিয়ে বেরিয়ে যায় তাহলেই তারা গেমটা উইন করে ফেলবে। এই জন্য ক্যাট এই গুড নিউজটা দেওয়ার জন্য তাদের কাছে চলে আসে। তবে যখনই ক্যাট এই কথাটা শেষ করে তখনই পেছন থেকে কেউ একজন তাকে মেরে ফেলে। আমরা দেখতে পারি এইটার অন্য কেউ ছিল না, এইটা ছিল জ্যাক নিজে। আর যখন জ্যাক ড্যানিকে তার বেবির সঙ্গে দেখতে পারে তখন সেও অনেকটা ইমোশনাল হয়ে যায়। আর যেহেতু মলসুনও তাকে ফলো করে এই পর্যন্ত আসছিল এই জন্য সেই দরজাটাকে বন্ধ করে দেয়। আর তখন আমরা দেখতে পারি গং আর ড্যানি ক্যাটের মৃত্যুতে অনেক বেশি আপসেট হয়েছিল, কারণ ক্যাট তাদেরকে সেভ করতে গিয়ে মারা গিয়েছে। এই জন্য গং তাকে বলে যে যেহেতু ক্যাট বের হওয়ার সেই রাস্তাটা পেয়ে গিয়েছিল তার মানে এটা আশেপাশেই কোনো একটা জায়গায় হবে, সো আমাদেরকে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ যেহেতু বেবি চিৎকার করছে এই জন্য বেবির শব্দ শোনার পরে কেউ এখানে চলেও আসতে পারে। আর এগুলো শোনার পরে ড্যানিও তার সঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে ফাইনালি জিওন লিকে খুঁজে বেরি করে ফেলে,
যে কিনা একটা দরজার পেছনে লুকিয়েছিল। তাকে দেখার পরে লিয়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এই জন্য সে তার কাছে মাপ চাওয়া শুরু করে। সে তাকে বলে, দেখুন, আপনাকে উল্টাপাল্টা কিছু বলা আমার একেবারে উচিত হয়নি। তাছাড়া আমি তো মিলিটারিতেও ছিলাম না, সো প্লিজ আমাকে মাফ করে দিন। তাছাড়া আমি চাইছিলাম সেই ম্যাগাজিনগুলো নিয়ে উপরেই যেতে, কিন্তু হঠাৎ করে আমার প্রচণ্ড ভয় লাগছিল, যেই জন্য আমি আর ম্যাগাজিনগুলো নিয়ে উপরে যেতে পারিনি। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জিওনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে সবার মৃত্যুর দায়ভার তার উপরে দেয়া শুরু করে। আর এগুলো বলার পরে যখনই সে তাকে চাকু দিয়ে মারতে যাচ্ছিল, তখনই লি উল্টো তার উপরে আক্রমণ করে তার চাকুটা মাটিতে ফেলে দেয়। এদিকে জন আর চানি ফাইনালি সেই স্পেশাল দরজাটা ওপেন করে ফেলে, আর এটা দিয়ে বের হলেই তারা ফ্রি হয়ে যাবে, মানে তারা গেমটা উইন করে ফেলবে। তবে যখনই তারা বের হতে যাচ্ছিল, তার আগেই জন চানিকে মধ্যে ধাক্কা দিয়ে একটা চাবি নিয়ে সোজা বেরিয়ে চলে যায়, আর সে তাকে মৃত্যুর জন্য সেখানেই রেখে দেয়। এই জন্য চানি বদদোয়া দেয়া শুরু করে। তবে তখন এই রুমের মধ্যে জ্যারি চলে আসে, আর সে মালসুন সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে, যাকে দেখার পরে চ্যানির 12টা বেজে যায়। তবে তখন আবার জ্যারি কান্নাকাটি করা শুরু করে। এই জন্য চ্যানি এই জিনিসটার সুযোগ নিয়ে তাকে বলদ বলা শুরু করে। সে বলে যে তুই তো বড় বলদ, তোকে দিয়ে কখনোই কিছু হবে না। তবে তখনই জ্যারি চানির মধ্যে মালসুনকে দেখতে পারে, যে কিনা তাকে বুলি করার ট্রাই করছিল। এই জন্য সে চাকু দিয়ে তার উপরে আক্রমণ করে তার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে তাকে ফাইনালি শেষই করে দেয়। তবে যখন আবার সে চানির ডেড বডি দেখতে পারে আর সে বুঝতে পারে সে চানিকে মেরে ফেলেছে, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে লি বারবার করে জিওনকে চাকু দেখিয়ে হুমকি দেওয়া শুরু করে। সে তাকে বলে যে সমস্ত মৃত্যুর দায়ভার আসলে তোমার কাঁধেই যায়, কারণ তুমি নায়ক হতে গিয়ে আমাদের সবাইকে নিয়ে গার্ডদের উপরে গিয়ে আক্রমণ করে দিয়েছিলে, যেই জন্য সমস্ত মানুষের মৃত্যু হয়েছে। সমস্ত দায়ভার আসলে তোমার। হয়তোবা এটা তোমার প্ল্যানিংয়ে ছিল, কারণ সবাইকে মেরে ফেলা হলেও তোমাকে মারা হয়নি। তুমি একা এখানে জীবিত এসেছো। হয়তোবা গার্ডদের সঙ্গে মিলে তুমি নিজেই প্ল্যানিংটা বানিয়েছিলে, যাতে করে তোমার টাকার পরিমাণ আরও বেশি বেড়ে যায়। আর এমন করে বারবার করে যখন লি তাকে উস্কানোর ট্রাই করছিল, তখন জিওনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে লিয়ের উপরে আক্রমণই করে দেয়। আর একটা পর্যায়ে যখন তারা মারামারি করতে করতে তারা দুজনেই অনেকটা আহত হয়ে যায়, তখন জিওন গলা টিপে লিকে সেখানেই শেষ করে দেয়। আর এই ব্যাপারটা যখন দূর থেকে ইনো দেখতে পারে, তখন সে খুবই হ্যাপি হয়ে যায়। এদিকে গং আর ড্যানি মিলে ফাইনালি সেই স্পেশাল দরজাটা খুঁজে বের করে ফেলে, যেটার মাধ্যমে তারা চাইলে বেরিয়ে যেতে পারত। তবে যখনই তারা বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখনই এখানে পেছন থেকে পার্ক চলে আসে, যে কিনা ড্যানিকে মেরে তার নিজের জীবনটা সেভ করতে চাইছিল। তবে তার মা কোনোভাবেই এটা হতে দিতে চাইছিল না। তবে তখন পার্ক তাকে বলে যে দেখো মা, আমি এখন পর্যন্ত একজনকেও মারিনি, আর সময়ও একেবারে শেষের দিকে চলে এসেছে, হয়তোবা আমাকে তারা শুট করে মেরেও ফেলতে পারে। এই জন্য সে যে কোনো ওয়েতে ড্যানিকে মারতে চায়। তবে তার মা তাকে বলে তাকে মেরে ফেলার জন্য। সে বলে আমি অনেকটাই বুড়ো হয়ে গেছি, সো আমার আর জীবিত থেকে কোনো লাভও নেই, তুমি আমাকেই মেরে ফেলো। তবে পার্ক তার কোনো কথাই শুনছিল না। সে তাকে ধাক্কা দিয়ে ড্যানিকে মারার জন্য চলে যায়। তবে যখনই সে ড্যানি আর তার বাচ্চার উপরে আক্রমণ করার ট্রাই করছিল, তখন পেছন থেকে গং এসে তার ছেলের পিঠের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, যেই জন্য সে অনেক বেশি আহত হয়ে যায়, আর অনেক বেশি ব্লিডিংয়ের জন্য সে মাটির দিকে লুটিয়েই পড়ছিল। তবে তখন গং কোনো রকমে তাকে কন্ট্রোল করে, আর তখন পার্ক তার মায়ের কাছে এই কাজগুলোর জন্য সরি বলা শুরু করে। এই জন্য গং প্রচণ্ড আপসেট হয়ে তার ছেলেকে জড়িয়েই ধরে। তবে এতক্ষণে আসলে গেমের সময়টাও শেষ হয়ে গিয়েছিল। এই জন্য গার্ডরা রুমের মধ্যে এসে ফাইনালি পার্কে শ্যুট করে মেরেই ফেলে। অন্যদিকে জিওনও এই সমস্ত মৃত্যুর জন্য নিজেকেই বারবার করে দোষারোপ করছিল, এই জন্য সে সুইসাইড করার ট্রাই করছিল। তবে তখনই গার্ড এসে গুলি করে কোনো রকমে তার লাইফটা সেভ করে, আর তাকে মেরে সেখানে বেহুশি করে ফেলে। আর এরপরে যখন গার্ডরা এক এক করে সমস্ত ডেড বডিগুলো বাইরে বের করছিল, তখন তারা খুবই মনোযোগ দিয়ে প্লেয়ারদেরকে দেখেও যাচ্ছিল। আর তখনই এখানে একটা প্লেয়ার এসে একটা গার্ডের উপরে আক্রমণ করে দেয়। আর যখনই সে তাকে মারতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অন্য একটা গার্ড এসে তাকে মেরে তার জীবনটা সেভ করে। আর তখন আমরা দেখতে পারি এখানে টোটাল 4টা গার্ড ছিল, যারা কিনা যার মাস্ক সরিয়ে তাদের ফেসগুলো দেখিয়ে দেয়। তখন আমরা জানতে পারি তারা আসলে রাশিয়ান ছিল। তাছাড়া তারা গার্ডও ছিল না, তারা ছিল ভিআইপিস, যারা কিনা গেমের মধ্যে আরও একটু ভালো করে মজা নেওয়ার জন্য গার্ড হয়ে গেমের মধ্যে এন্ট্রি করেছিল। আর এরপর তারা এখান থেকে সোজা ভিআইপিদের জায়গায় যাওয়া শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জ্যাক একটু বেশি টেনশনের মধ্যে ছিল, কারণ যেই মানুষগুলো জীবিত ছিল তারা এক এক করে ব্যাক করছিল, কিন্তু এখন পর্যন্ত সে ড্যানিকে দেখতে পারছিল না। আর তখন আমরা দেখতে পারি মালসনের অবস্থাও প্রচণ্ড খারাপ হয়েছিল, কারণ তার লকেটটা গেম এরিনার মধ্যেই পড়ে গিয়েছিল, যেটার মধ্যে 2টা ট্যাবলেটও ছিল। এই জন্য সে প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে গার্ডকে এই ব্যাপারে বলা শুরু করে। তবে গার্ড তার কোনো কথায় পাত্তা না দিয়ে সেটাকে সেখানে পড়ে থাকার জন্যই বলে। তবে আসলে আমরা দেখতে পারি সেই লকেটটা এখন জেনির কাছে ছিল। আর একটু পরে যখন কং একটা ছোট বাচ্চা নিয়ে মধ্যে চলে আসে, তখন এটা দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আসলে এখন পর্যন্ত এই ব্যাপারটা কেউ জানতো না যে এই বাচ্চাটা জ্যাকেরই বাচ্চা। আর আমরা দেখতে পারি জিওনেরও মন প্রচণ্ড খারাপ হয়েছিল। এই গেমে কি হচ্ছে না হচ্ছে এতে করে তার কিছুই যায় আসছিল না।
এদিকে মেয়ে চ্যাটকে ডক্টরের 16 নম্বর স্যুটটা পরিয়ে গার্ডের রুমের মধ্যে নিয়ে আসে, আর সে তাকে ভালো করে বুঝিয়ে দেয় যে গার্ডরা রুমের মধ্যে কিভাবে থাকে, যাতে করে তার উপরে কেউ সন্দেহ করতে না পারে। এদিকে যখন ড্যানি বাচ্চাকে ফিডিং করানো শুরু করে, তখন এখানে গার্ড এসে সবাইকে অ্যানাউন্স করে জানিয়ে দেয় যে তোমাদের মধ্যে মরার পরে এখন শুধুমাত্র 25 জনই জীবিত আছে। এই জন্য তাদের সমস্ত টাকাগুলো এখানে অ্যাড করা হয়, আর আমরা দেখতে পারি টাকার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর এখন তাদের মধ্যে আবারও একটা ভোট করা হবে, মানে তারা গেমটা খেলতে চায় নাকি না সেই ব্যাপারে একটা ভোট নেওয়া হবে। এদিকে ইনোর সঙ্গে সেই ভিআইপিগুলো মিট করে, যারা কিনা গার্ড হয়ে গেমের মধ্যে গিয়ে অনেক বেশি এনজয় করেছিল। এই জন্য তারা ইনোর গেমের প্রশংসা করা শুরু করে, আর আমরা দেখতে পারি এগুলো দেখার পরে ইনো খুবই হ্যাপি হয়ে যায়, আর সমস্ত ভিআইপিরা তার জন্য চেয়ার্সও করে। এদিকে জুনুকে টম কল দিয়ে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে আমি এখানের মাছ বাজারে এসে খোঁজখবর নিয়েছি, এখানের লোকালরা কামি বা তার বন্ধু যাদের বোটে করে তুমি এবং অন্য একটা টিম সেই আইল্যান্ডটাকে খুঁজে বের করার ট্রাই করছো, তাদেরকে কেউই চেনে না, যেখানে কিনা সমুদ্রে মাছ ধরা প্রত্যেকটা বোটকে তারা চেনে। তবে তখন জুনু তাকে বলে যে তাদেরকে কেউ চেনে না তার মানে এইটাও না যে সেই ড্রোনওয়ালা লোকটাকে কামি খুন করেছে। তবে তখন টম বলে যে হ্যাঁ এমনটা হতে পারে, তবে তুমি এই জিনিসটা শিওর থাকো যে তার মধ্যে কোনো একটা গরমিল আছে, সো তুমি তার থেকে একটু সাবধান থাকার ট্রাই করো, ততক্ষণ তার সম্পর্কে আমি আরও একটু খোঁজখবর নেওয়ার ট্রাই করছি। এদিকে সমস্ত ভিআইপিরা বসে বসে লাইভ বোটিং দেখছিল, আর তারা এই গেমটা নিয়ে খুবই এক্সাইটেডও ছিল। তবে তারা একটু ভয় পাচ্ছিল যে সমস্ত প্লেয়াররা ভয়ের মধ্যে এসে এই গেমটাকে না আবার বন্ধ করে দেয়। তবে তখন ইনু আবার তাদের সবাইকে সান্ত্বনা দিয়ে বলে যে এখন পর্যন্ত 16টা লোক গেমটা খেলার পক্ষে ভোট দিবে, কারণ তাদের মানুষকে মারার নেশা হয়ে গিয়েছে, এই গেমটা এত সহজে তো বন্ধ হচ্ছে না। এরপর যখন ভোট নেওয়া শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পারি প্রত্যেকেই তাদের আগের বোটগুলোকেই ফলো করা শুরু করেছিল, যদিও দু একজন তার বোটকে চেঞ্জ করছিল, কিন্তু পরবর্তীতে অন্য কেউ এসে সেই জায়গাটা রিপ্লেস করে দিচ্ছিল। এই জন্য খুব একটা ইম্প্যাক্ট আমরা বোটের মধ্যে দেখতে পাচ্ছিলাম না। এই জন্য গং এসে এক এক করে সবাইকে রিকোয়েস্ট করা শুরু করে। সে বলে যে এখন গেমের মধ্যে বাচ্চাও যোগ হয়ে গিয়েছে, তাছাড়া যদি তোমরা চাও তাহলে আমার ভাগের যত টাকা আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, তবে তোমাদের উচিত গেমটার না খেলার পক্ষে ভোট দেয়া। তবে আমরা দেখতে পারি আস্তে আস্তে করে তারা সবাই গেমটা খেলার পক্ষেই ভোট দিচ্ছিল, এমন করে তারা উইন হওয়ার দিকেও এগিয়ে যাচ্ছিল। আর এই ফাঁকে যখন গার্ডরা নিচে আসে, তখন তারা দেখতে পারে তাদের অনেকগুলো সঙ্গীর মৃত্যু হয়ে গেছে। তবে এই মরার মাঝখানেও 16 নম্বরের ডক্টর এখন পর্যন্ত জীবিত ছিল, আর সে একজন গার্ডের পোশাক পরে তার 16 নম্বর রুমের মধ্যে গিয়েছে। এই জন্য সে 16 নম্বর চাবিটা অন্য একটা গার্ডকে দিয়ে তাকে রুমের মধ্যে গিয়ে শেষ করতে বলে। এদিকে ভোট শেষ হওয়ার পরে আমরা দেখতে পারি 16 জন গেমটা খেলার পক্ষে ভোট দেয়। এই জন্য গেমটাকে আবারও কন্টিনিউ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যেই জন্য গং আর ড্যানি প্রচণ্ড আপসেট হয়েছিল। আর আমরা দেখতে পারি এখন ড্যানি জ্যাকের সঙ্গে কথাও বলছিল না, কারণ সে ক্যাটকে মেরে ফেলেছে। আর এদিকে ভিআইপিসরা গংকে নিয়ে অনেক বেশি মজা করা শুরু করে, কারণ গরিব মানুষকে নিয়ে মজা করতে তাদের অনেক বেশি ভালো লাগে। আর তারা এই জিনিসটা নিয়েও প্রচণ্ড শখের মধ্যে ছিল যে একটা অপরিচিত মেয়ের জন্য সে তার নিজের ছেলেকে পর্যন্ত খুন করে দিয়েছে। এদিকে সেই গার্ডদের মৃত্যু সম্পর্কে ব্ল্যাক মাস্ককে জানানো হয়, আর ব্ল্যাক মাস্ক এগুলো শোনার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা 16 নম্বর গার্ডই এই সমস্ত কাজগুলো করেছে, কারণ সে সেখান থেকে পালিয়ে চলে গিয়েছিল। আর এরপর যখন সে সিসিটিভি ক্যামেরাতে চেক করে, তখন সে দেখতে পারে 16 নম্বর গার্ড তার রুমের মধ্যে রেস্ট নিচ্ছিল। এদিকে জুনহো যখন ড্রোনের মাধ্যমে বিভিন্ন আইল্যান্ডগুলো দেখছিল, তখন তার নজর পড়ে যায় একটা আইল্যান্ডের উপরে, যেটা দেখার পরে তার পরিচিত মনে হয়। তবে তখন কামি সেখানে যাওয়ার জন্য সরাসরি না করে দেয়, তবে জুনহো তাকে জানিয়ে দেয় যে সে সেই আইল্যান্ডেই যেতে চায়। এদিকে গং ড্যানির বাচ্চার সম্পূর্ণ খেয়াল রাখছিল, তার খাবার দাবারে যাতে কোনো কমতি না হয় সেই ব্যাপারেও সে নজর দিচ্ছিল। তবে এগুলো দেখার পরে ড্যানির প্রচণ্ড খারাপ লাগা শুরু হয়ে যায়, এই জন্য সে গংয়ের কাছে পার্কের জন্য মাপ চাওয়া শুরু করে। তবে গং তাকে সেগুলো ভুলে গিয়ে তার বাচ্চার জন্য নতুন করে বাঁচার জন্য বলে। এদিকে ব্ল্যাক ম্যাক্স অর্ডার দিয়ে সবাইকে বলে দেয় 16 নম্বরের গার্ডকে গিয়ে চেক করার জন্য। তবে ততক্ষণে মেয়ে পেছন দিয়ে এসে তাকে গান পয়েন্টে করে ফেলে। আর এটা দেখার পরে ব্ল্যাক ম্যাক্স তাকে জিজ্ঞেস করে যে তুমিই কি সবাইকে খুন করেছো, করলে তুমি কেন করেছো? তখন মেয়ে তাকে বলে যে কারণ তারা আমার জীবনের জন্য হুমকি ছিল, এখন তুমিও আমার জীবনের জন্য হুমকি, আমি চাইলে তোমাকেও তাদের মতো মারতে পারি, আর যদি তুমি এমনটা না চাও তাহলে আমি 16 নম্বর গার্ডের সঙ্গে এই আইল্যান্ড থেকে পালিয়ে যেতে চাই। আর যদি তুমি 19 থেকে 20 করার ট্রাই করো তাহলে কি হবে সেটা তুমি ভালো করেই জানো। আমি অলরেডি জানি যে ভিআইপিরাও অলরেডি এখানে চলে এসেছে, সো যদি তারা বুঝতে পারে কোনো সমস্যা হচ্ছে তাহলে সমস্ত ব্যাপারটাই গরমিল হয়ে যাবে। সো এইবার সিদ্ধান্তটা তোমার। এদিকে ইনো ফাইনালি সেই আইল্যান্ডের মধ্যে চলে আসে, আর এখানে আসার পরে সে সেই সমস্ত ব্যাপারগুলো মনে করতে পারে যেই সমস্ত ব্যাপারগুলো তার সাথে হয়েছিল, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল সে এই আইল্যান্ডেই এসেছিল। আর তখন সে কল্পনাতে সেই জিনিসটাও দেখতে পারে যে কিভাবে তার ভাই তাকে ধরে তাকে এখানেই শুট করে পানির মধ্যে ফেলে দিয়েছিল। এই জন্য সে ওয়াকিটকি বের করে তার পুরো টিমকে জানিয়ে দেয় যে গেমওয়ালা আইল্যান্ডটা হয়তোবা আশেপাশেই আছে।
আর আমরা দেখতে পারি ওয়াকি টকির মাধ্যমে কামিও এই সমস্ত ব্যাপারগুলো শুনছিল। আর তখন এদিকে গং চলে আসে জিওনের সঙ্গে মিট করার জন্য, আর সে তাকে বলে যে তোমার বন্ধুর মৃত্যুর জন্য তুমি নিজেকে দোষারোপ করা শুরু করেছো, যেই জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আমাদের জীবনটাই এত জঘন্য, যেখানে বড়লোকরা খুবই হ্যাপিলি লাইফ লিড করে আর গরিবদেরকে সবসময় কষ্ট করে করে ভুগতে হয়। আসলে আমার ছেলের সাথেও ঠিক এমনটাই হয়েছিল। আমার ছেলে হাওলাত করে যে টাকাগুলো এনেছিল সেগুলো তার বন্ধুরা তার থেকে লুট করে নিয়ে গিয়েছিল, তবে তবুও পাওনাদারদের কাছ থেকে সে সবসময় মার খেয়েই আসতো। এত কিছু করার পরেও যখন সে সমস্ত টাকাগুলো একদিন জুয়াতে হেরে গিয়েছিল, তখন আমি মাথা গরম করে তাকে বলে দিয়েছিলাম যে তোর মরে যাওয়াটাই ভালো ছিল। তবে এইটা শোনার পরে সে নিজেই সুইসাইড করে ফেলেছিল, কিন্তু তার দুর্ভাগ্য হচ্ছে সে সেখানেও জীবিত রয়ে গিয়েছিল। তবে তখন আমার মনে হয়েছিল আমার হয়তোবা এমন করে বলাটা একেবারেই উচিত হয়নি, আমি নিজের বলার জন্যই পস্তাচ্ছিলাম। কিন্তু দেখো ফাইনালি আমাকে সেটাই করতে হলো, আমাকে নিজের হাত দিয়ে নিজের ছেলেকে মারতে হলো। আর এগুলো শোনার পরে জিওনেরও তার জন্য প্রচণ্ড খারাপ লাগে। আমরা দেখতে পারি গং তার ছেলে পার্ককে মারার জন্য ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল, এই জন্য সে পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। আর এরপর সে জিওনকে বলে যে আপনি এখানে এসেছিলেন আমাদের সবাইকে সেভ করার জন্য, সো প্লিজ আপনি আপনার কাজটাকে কন্টিনিউ করুন। আপনি যে কোনো ওয়েতে ড্যানি এবং তার বাচ্চাকে সেভ করতে আমাকে প্লিজ সাহায্য করুন। তবে আমরা দেখতে পারি জিওন তাকে বলে দেয় যে আমি এখানে সেভ করতে এসেছিলাম, তবে এখন আর আমি আগের জিওন নেই, আমি জীবনের কাছে সম্পূর্ণ হার মেনে নিয়েছি, এখন আমি শুধু মৃত্যুর অপেক্ষা করছি। তবে গং তাকে সাহস দিয়ে বলে যে এখানে আসার পেছনে সেই ছোট্ট মেয়েটার কোনো দায় নেই, সেই ছোট্ট মেয়েটা ভুল সময় এখানে জন্ম নিয়েছে, সো এখানে তার কোনো দোষ নেই, সো প্লিজ তাকে বাঁচাতে আপনি আমাকে সাহায্য করুন। এদিকে টম তার একটা সঙ্গীকে নিয়ে কামির ঘরের মধ্যে চলে আসে। আসলে সে এখানে খোঁজাখুঁজি করে কিছু প্রমাণ বের করার ট্রাই করছিল, এই জন্য সে তার সঙ্গীকে গাড়ির মধ্যে রেখে দেয়াল টপকে ঘরের মধ্যে চলে আসে। তবে এখানে সে একটা কুকুর দেখতে পারে যেটা একটা চেনের সঙ্গে বাঁধা ছিল, এই জন্য টম এটাকে পুরোপুরি ইগনোর করে ঘরের মধ্যে চলে আসে আর চারপাশটাকে ভালো করে দেখা শুরু করে। এদিকে যখন মেয়ে তার রুমের মধ্যে ছিল তখন তাকে আবারও খাবার দেওয়া হয়, আর এই খাবারের পাশাপাশি তাকে একটা বোর্ডের চাবিও দেওয়া হয়। মানে আমরা বুঝতে পারি সে যেই কোনো ওয়েতে ব্ল্যাক মার্কসকে কনভিন্স করে ফেলেছিল, এখন সে কালকে সকালবেলা 16 নম্বর গার্ডকে নিয়ে এই বোর্ড দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। এদিকে ব্ল্যাক মার্কস গার্ডদেরকে অর্ডার দিয়ে বলে দেয় যেই মৃত ডেড বডিগুলো আছে সেগুলোকে দ্রুত আবারও রিচেক করে নিয়ে আসো, এই জন্য গার্ডরাও সেগুলোকে রিচেক করতে চলে যায়। তবে একটু পরে যখন গার্ডরা একটা বক্স নিয়ে মধ্যে চলে আসে, তখন জিওন দেখতে পারে গং সুইসাইড করে ফেলেছে। এটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। আর আমরা দেখতে পারি ড্যানিও তার মেয়েকে নিয়ে প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ গং সবসময় তাদের খেয়াল রাখতো। এখন গং যেহেতু চলে গিয়েছে, এই জন্য এখন সে বুঝতে পারছে না সে আসলে কি করবে। আমরা দেখতে পারি এগুলো দেখার পরে জ্যাকও প্রচণ্ড টেনশনের মধ্যে চলে আসে, কারণ সেও তার ফ্যামিলিকে নিয়ে দুশ্চিন্তা করা শুরু করে। তবে এতক্ষণে জিওন এই জিনিসটার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে যেই কোনো ওয়েতে সে এখন ড্যানি আর তার বাচ্চাকে সেভ করেই ছাড়বে। এদিকে যখন গার্ডরা সেই লাশগুলোকে আবারও রিচেক করার জন্য নিচে আসে, তখন তারা জানতে পারে যে 16 নম্বরের গার্ডের মৃত্যু অলরেডি হয়ে গেছে। তবে 16 নম্বরের পোশাকের মধ্যে যেই লোকটা আছে সে হচ্ছে প্লেয়ার 246। এটা যখন ব্ল্যাক মার্কসকে তারা জানিয়ে দেয়, তখন ব্ল্যাক মার্কস 246 সম্পর্কে সমস্ত তথ্যগুলো কালেক্ট করা শুরু করে। এদিকে টম কামির ঘরের মধ্যে কামির অনেকগুলো পিকচার পেয়ে যায়, যেখানে সে ফ্রন্টম্যান এবং সেলসম্যানের সঙ্গে ছিল। আর যখন সে সেলসম্যানকে দেখতে পারে তখনই সে তাকে চিনতে পারে। এটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। তবে ততক্ষণে পেছন থেকে কুকুরটা ফ্রি হয়ে গিয়েছিল, আর সে এসে যখনই কামির উপরে আক্রমণ করে দেয়, তখন শেষ মুহূর্তে কামি কুকুরটাকে শ্যুট করে কোনো রকমে নিজেকে সেভ করে। আমরা দেখতে পারি বাইরে তার সঙ্গী তখন ঘুমিয়ে পড়েছিল, আর যখন টম বাইরে আসার ট্রাই করছিল তখন সে কুকুরের ঘরের নিচে একটা সিক্রেট দরজা পেয়ে যায়। আর যখন সে সেখানে ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে কামি এখানে অনেক অনেক টাকা লুকিয়ে রেখেছিল। তাছাড়া কুকুরের এই ঘরটার মধ্যে সে স্কুইড গেমের অনেকগুলো মাস্ক আর অনেকগুলো পোশাকও পেয়ে যায়। এগুলো দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। তবে ততক্ষণে পুলিশ এসে পেছন থেকে তাকে অ্যারেস্ট করে ফেলে, যেই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। পরদিন সকালবেলা সমস্ত প্লেয়ারদেরকে নতুন গেম খেলার জন্য নতুন গেম এরিনাতে যাওয়ার জন্য বলে। তখন আমরা দেখতে পারি ড্যানি তার বাচ্চাকে এখানে রেখেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তখন সেই বাচ্চা কান্নাকাটি করা শুরু করে, এই জন্য ড্যানি তার সঙ্গে করেই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আমরা দেখতে পারি তার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, সে ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছিল না, সে বাচ্চা কিভাবে হ্যান্ডেল করবে। এগুলো দেখার পরে জিওন গিয়ে তার বাচ্চাটা তার কাছে দেওয়ার জন্য বলে, কিন্তু ড্যানি তাকে সরাসরি না করে দেয়। কিন্তু যখন আবার জিওন তাকে বুঝিয়ে বলে যে সেই বাচ্চাটাকে সেভ করার জন্য সম্পূর্ণ ট্রাই করবে, যেই কোনো ওয়েতে নিজের জীবন দিয়ে হলেও সে বাচ্চাটাকে বাঁচাবে, তখন ড্যানি তার বাচ্চাটা তাকে দিয়ে দেয়। তবে এই ব্যাপারগুলো যখন ভিআইপিরা দেখতে পারে, তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তারা সবাই ড্যানির উপরে বাজি ধরেছিল যে এই গেমের মধ্যে ড্যানি 100% মারা যাবে, এই জন্য তারা তাকে নিয়ে মজা করা শুরু করে। তবে আমরা দেখতে পারি একটা ভিআইপি তাদের সবাইকে বলে যে ড্যানি হচ্ছে গিয়ে মা, আর মা চাইলে যেই কোনো কিছু করতে পারে। আর তখন ইনহো ভিআইপিদেরকে পরবর্তী গেমের মডেলটা দেখায়, যেটা কিনা 2টা পুতুলওয়ালা গেম ছিল।
আর এই ফাঁকের মধ্যে ড্যানি জিওনকে বলে যে আমি আমার বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলে দেওয়ার চিন্তা করেছিলাম, তবে পরবর্তীতে আবার আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে আমার বাচ্চাটার জন্য নতুন করে লাইফ লিড করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন আমি আবার এই গেমের মধ্যে এসে ফেসে গিয়েছি, আর শুধুমাত্র আমার জন্য গং, পার্ক এবং ক্যাটের মৃত্যু হয়েছে। এই ব্যাপারগুলোতে আমি প্রচণ্ড আপসেট হয়ে আছি। আমি জানি না আমার বাচ্চাকে আমি কি করে সেভ করব, বা আমি এখান থেকে কিভাবে বের হব। তখন আমরা দেখতে পারি জিওন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে দেখো, এখানে তোমার কোনো দোষ নেই। বড় লোকরা আমাদের সম্মতিতেই আমাদেরকে এই সমস্ত সিচুয়েশনগুলোর মধ্যে ফাঁসিয়ে দেয়, আর পরবর্তীতে আমাদেরকে নিয়ে মজা করে। আমারও এমন একটা ছোট্ট মেয়ে আছে যার দেখাশোনা আমি সবসময় ঠিকভাবে করতে পারিনি, তবে তোমার কাছে আমি প্রমিস করছি তোমার বাচ্চার দেখাশোনা আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করব। যদি আমার জীবনও চলে যায় তাতেও আমার কিছু যায় আসে না। আর এগুলো শোনার পরে ড্যানি তার উপরে ভরসা করে ফেলে, আর তারা দুজন সেখান থেকে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ভিআইপিরা প্রচণ্ড রাগ করে ফেলে, কারণ যেহেতু ড্যানির পায়ে অনেকটা আঘাত ছিল, এই জন্য ড্যানি এই গেমের মধ্যে কোনো কাজেরই ছিল না। এই জন্য ফাইনালি একটা ভিআইপি তাদেরকে আইডিয়া দিয়ে বলে যে যদি ড্যানির বাচ্চাকেও এই গেমের মধ্যে নেওয়া যায় তাহলে ড্যানি তার বাচ্চাকে সেভ করার জন্য যেই কোনো কিছু করতে পারবে। এই জন্য ফাইনালি এই আইডিয়াটা সবার পছন্দ হয়ে যায়, আর তারা ড্যানির বাচ্চাকেও এখানের প্লেয়ার বানানোর সিদ্ধান্ত নেয়। আর এরপরে যখন সমস্ত প্লেয়াররা সেই গেম এরিনার মধ্যে চলে আসে, তখন তারা দেখতে পারে এখানে একটা ব্রিজ ছিল, দুই পাশে বিশাল বড় বড় দুইটা ডল ছিল, ব্রিজের মাঝখানে একটু জায়গা ভাঙাও ছিল। তাছাড়া দুইটা ডলের হাতে একটা লোহার রশি ছিল, যেই রশিটাকে জোরে জোরে ঘোরানো হবে, আর তাদেরকে যেই কোনো ওয়েতে এই রশি থেকে নিজেকে সেভ করে এই ব্রিজটা দিয়ে ওই পারে যেতে হবে। এইবার তারা যে কেউ চাইলে আগে পার্টিসিপেট করতে পারবে। তবে এগুলো শোনার পরে যখন জিওন ড্যানির পায়ের দিকে তাকায়, তখন সে দেখতে পারে তার পায়ের 12টা বেজে আছে। এই জন্য সেইটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ড্যানি লাফিয়ে লাফিয়ে যাবে তো দূরের কথা, সে এখান থেকে হেঁটে পর্যন্ত যেতে পারবে না। এই জন্য সে প্রচণ্ড টেনশনের মধ্যেই পড়ে যায়। তবে যখনই লোহার রশিটাকে চালু করে দেয়া হয় আর এটা ঘোরা শুরু করে, তখন এটার শব্দ শোনার পরেই সবার 72 লাখ কাঁধে উঠে যায়। আর তখন মালসু নিচে তাকিয়ে দেখতে পারে এখানে বিশাল বড় একটা গর্ত। এইটা দেখার পরে তার অবস্থাও প্রচণ্ড খারাপ হয়ে যায়। তবে তখন জিওন ড্যানিকে বলে যে আমি তোমার কাছে ওয়াদা করেছি যে কোনো ওয়েতে তোমার বাচ্চাকে সেভ করব, সো তোমার বাচ্চাকে আমরা এখানে রেখে দিয়ে গেমের মধ্যে পার্টিসিপেট করব, আর পরবর্তীতে তোমার বাচ্চাকে এখান থেকে আমরা নিয়ে যাব। তবে তখন এসে গার্ডটা তাকে বলে যে 20 মিনিট পরে এখানে যেই থাকবে তাকেই শ্যুট করে মেরে ফেলা হবে। তবে এইটা শোনার পরে জিওন তাদের উপরে চিল্লাচিল্লি শুরু করে, সে রাগের মাথায় তাদেরকে মারারও ট্রাই করে। তবে আমরা দেখতে পারি গার্ডরা তাকে গান পয়েন্টে নিয়ে সবাই মিলে তাকে বোঝানোর ট্রাই করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ভিআইপিরা প্রচণ্ড মজা পাচ্ছিল, কারণ তারা যেই কোনো ওয়েতে বেবিকেও ব্রিজটা পার করার জন্য তাদেরকে রাজি করিয়েই ফেলেছিল। এরপরে গেমটা শুরু হয়ে যাওয়ার পরে সময় আস্তে আস্তে করে পার হয়ে যাচ্ছিল, তবে অনেকটা সময় যাওয়ার পরে কেউই ভয়ে সামনে এগোচ্ছিল না। আমরা দেখতে পারি ড্যানি এসে জিওনকে বলে যেই কোনো ওয়েতে বাচ্চাটাকে নিয়ে ব্রিজটা পার হওয়ার জন্য। এই জন্য জিওনও চিন্তা করা শুরু করে সে কীভাবে ব্রিজটা পার করবে। এদিকে জেনি চলে আসে মালসুনের কাছে, আর তাকে সে সেই ক্রসটা দেখায়। আমরা দেখতে পারি ড্রাগ না পাওয়ার জন্য মালসুনের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য যখন সে ক্রসটা দেখতে পারে তখন সে তার কাছে ড্রাগগুলো ভিক্ষা চাওয়া শুরু করে। তবে আমরা দেখতে পারি জেনি সেই ক্রসটাকে ব্রিজের মধ্যে ছুঁড়ে মারে, আর তাকে সেখান থেকে এটা নিয়ে আসার জন্য বলে, আর এরপর সে তাকে বলদও বলে দেয়। এই জন্য এখন মালসুন নিজেকে প্রমাণ করার জন্য ব্রিজের মধ্যে চলে আসে ক্রসটাকে নেওয়ার জন্য। সে লাফাতে লাফাতে ক্রস পর্যন্ত চলেও আসে। তবে যখন সে ক্রসটা ওপেন করে তখন সে দেখতে পারে এটা পুরোপুরি ফাঁকা। এই জন্য সে পুরোপুরি আপসেট হয়ে যায়, আর এখন সে হারও মেনে নিয়েছিল। এই জন্য সে রশির সঙ্গে লেগেই নিচে পড়ে মারা যায়। আর তার এমন ভয়ঙ্কর মৃত্যু দেখার পরে সবার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আর এখন আমরা দেখতে পারি জেনির লাস্ট ওষুধটার মাধ্যমে যেই কোনো ওয়েতে তার ভয় কাটিয়ে ওঠার ট্রাই করছিল। এদিকে জিওন বেবিকে নিজের সঙ্গে বেঁধে ফেলে, আর ড্যানিকে সে বলে যে আমি এই বেবিকে নিয়ে ওই পারে যাব এবং আবারও আমি ব্যাক করব, এরপর আমি তোমাকে নিয়ে ওই পারে যাব, এমন করে আমরা তিনজনেই একসাথে সেভ হয়ে যাব। এইটা বলেই সে বেবিকে নিয়ে ব্রিজের দিকে যাওয়া শুরু করে। এইটা দেখার পরে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, বিশেষ করে ভিআইপিরা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে সে হচ্ছে একটু ঘাটতারা। সে একবার গেম উইন করার পরেও গেমের মধ্যে মরার জন্য আবারও ব্যাক করেছে। এই জন্য তারা একটু টেনশনের মধ্যেই ছিল। আমরা দেখতে পারি জিওনও ঠিক এমনটাই করে। সে আস্তে আস্তে করে ব্রিজ দিয়ে সামনে যাওয়া শুরু করে। সে লাফিয়ে লাফিয়ে চলে আসে ব্রিজের সেই ভাঙা অংশের কাছে। এরপর সে অনেক কষ্টে ভাঙা অংশকে ক্রস করে সোজা ব্রিজের এই পারে চলে আসে। আর এটা দেখার পরে সবাই খুবই হ্যাপি হয়ে যায়, বিশেষ করে ভিআইপিরা বুঝতেই পারছিল না যে আসলে কিভাবে সে এই কাজটা করলো। তবে এরপর আমরা দেখতে পারি এক এক করে সমস্ত প্লেয়াররা ব্রিজটা ক্রস করা শুরু করে। তবে জিওন চাইছিল যেই কোনো ওয়েতে আবারও ব্যাক গিয়ে ড্যানিকে এখানে নিয়ে আসতে, তবে সে কোনোভাবেই যেতে পারছিল না সবার জন্য। তবে তখনই মার্ক নামের একটা প্লেয়ার তার পেছন দিয়ে আসা প্রত্যেকটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে দিয়ে নিচের দিকে ফেলা শুরু করে। আর এটা দেখার পরে জিওনও পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তখন মার্ক তাকে বলে যে এই গেমের মধ্যে এটাই তো হচ্ছে গিয়ে আসল মজা।
এরপরে মার্ক তাকে বলে যে এখানে আমি একে করে সবাইকে শেষ করে দেব, লাস্টে আমরা শুধুমাত্র দুজনেই জীবিত থাকবে আর সমস্ত টাকাগুলো আমরা দুজনেই ভাগ করে নিব। এরপর সে ধাক্কা দিয়ে দিয়ে সবাইকে নিচে ফেলা শুরু করে। এগুলো দেখার পরে বাকি প্লেয়ারদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, এই জন্য এক এক করে তারাও নিচে পড়ে মরা শুরু করে। যখন এই সমস্ত প্লেয়াররা পড়ছিল তখন জন মার্কের কাছে চলে আসে, এই জন্য তার অবস্থাও প্রচণ্ড খারাপ হয়েছিল। এই জন্য পার্ক জনকে সামনে আসার জন্য বলছিল, তবে জন কোনোভাবেই সামনে এগোচ্ছিল না। এই জন্য তখন জিওন পার্কে হুমকি দিয়ে বলে যে যদি সে এখান থেকে সরে না যায় তাহলে সেই ধাক্কা দিয়ে পার্কের নিচে ফেলে দেবে। এই জন্য সে ভয় পেয়ে পেছনে সরে যায় আর জন সহ বাকি প্লেয়াররা এক এক করে মধ্যে আসা শুরু করে। আর তখন সে নোটিস করে ড্যানি আর জ্যাক কথাবার্তা বলছিল। আসলে জ্যাক ড্যানিকে এখান থেকে যাওয়ার জন্য বলছিল। সে বলছিল যে বেবির জন্য আমাদেরকে যেই কোনো ওয়েতে ব্রিজটা পার করতে হবে, তবে ড্যানি তাকে সরাসরি না করে দিয়েছিল। তবে তখন জ্যাক তাকে বলে যে আমি জানি তুমি আমার উপরে রাগ করে আসো আর তোমার রাগ করাটা ঠিকও আছে, তবে এখন আমাদেরকে আগে বাঁচতে হবে কারণ আমাদের একটা বেবি আছে, যদি আমরা মারা যাই তাহলে বেবিটার কি হবে। তবে আমরা দেখতে পারি ড্যানি তাকে সরাসরি না করে দেয় আর সে তাকে বলে যে তুমি টাকার জন্য ক্যাটকে মেরে ফেলেছো, যেখানে ক্যাট কিনা আমাকে এবং আমার বাচ্চাকে বারবার করে সেভ করেছিল। তবে তখন জ্যাক তাকে বলে আমি জানতাম না যে ক্যাট তোমার সঙ্গে ছিল, আমি তো এইটাও জানতাম না যে সে তোমার সাহায্য করেছে, আমি শুধুমাত্র তোমাকে এবং তোমার বাচ্চাকে সেভ করতে চাইছিলাম। তবে এতে করেও ড্যানির কিছুই যায় আসছিল না। সে তাকে বলছিল তুমি আমার সামনে আমার চাকু দিয়েই ক্যাটকে খুন করেছো। এগুলো শোনার পরে জ্যাকও প্রচণ্ড আপসেট হয়ে যায়। তবে সে যেই কোনো ওয়েতে বাচ্চার জন্য ব্রিজটা পার করতে চাইছিল আর এই জন্য ড্যানি তাকে তার পাটা দেখায়। সে তাকে বলে যে তুমি কি আমাকে কোলে করেই ব্রিজটা পার করাতে পারবে। তবে এইটা শোনার পরে জ্যাকের মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ জ্যাক তাকে কোলে করে নিয়ে কোনো দিনও ব্রিজটা ক্রস করতে পারবে না। আর এটা শোনার পরে ড্যানি তাকে বলে যে এই বাচ্চার উপরে শুধুমাত্র আমারই অধিকার, তোমার এই বাচ্চার উপরে কোনো অধিকার নেই আর কখনো আমার সামনে অধিকার ফলাতেও আসবে না। কিন্তু তখন জিওন যেই কোনো ওয়েতে ড্যানিকে সেভ করার জন্য ওই পারে যাওয়ার প্ল্যানিং করছিল, কিন্তু পেছন থেকে মার্ক এসে জিওনকে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দেওয়া শুরু করে। এই জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় আর একটা পর্যায়ে জিওন মার্ককে ব্রিজের উপরে ছুঁড়ে ফেলে, যেই জন্য রশির ধাক্কার জন্য মার্ক উড়ে গিয়ে নিচে পড়ে। এরপরে যখন সে সবাইকে সেভ করার পরে ড্যানিকে সেভ করার জন্য ওই পারে যাওয়ার ট্রাই করছিল, তখন ড্যানি তাকে এই পাশে আসতে না করে দেয়, কারণ সে তাকে বলছিল যে যদি আপনি এই পারে এসে আপনার কিছু হয়ে যায় তাহলে আমার বাচ্চার দেখাশোনা কে করবে, যেখানে কিনা আমিও আমার বাচ্চাকে সেভ করতে চাই। এই জন্য সে তাকে সেখানে থেকেই তার বাচ্চার দেখাশোনা করার জন্য বলে আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার বাচ্চার জন্য নিজের জীবনটার কোরবানি করবে। এই জন্য সে কথাবার্তা না বলেই সেখান থেকে লাফ দিয়ে পড়ে নিজের বাচ্চাকে সেভ করার জন্য নিজের জীবনটা দিয়ে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে জিওনও পুরোপুরি শকটি হয়ে যায় আর এমনই ভয়ঙ্কর মোমেন্টে এই গেমটা শেষ হয়ে যায়। এদিকে ব্ল্যাক মার্কসের বলাতে গার্ডরা মেয়ে এবং চাককে ভালো করে সার্চ করে এই আইল্যান্ড থেকে বের হয়ে যাওয়ার পারমিশনও দিয়ে দেয়। আর আমরা দেখতে পারি তারা গেম এরিয়া থেকে বের হয়ে আস্তে আস্তে করে পাহাড়ের দিকে যাওয়া শুরু করে। আর এদিকে গেম দেখার পরে গার্ডদের হালুয়াও টাইট হয়ে গিয়েছিল, কারণ এই বাচ্চাটা গেমের মধ্যে আসার পরে গেমের মধ্যে এক্সাইটমেন্ট আরও বেশি বেড়ে গিয়েছিল। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তারা এই বাচ্চাটাকে শেষ করে দেবে, কারণ যেহেতু তার মায়ের মৃত্যু হয়ে গেছে এখন এই বাচ্চাটাকে কেই বা পালবে। তবে তখন তাদের মধ্যে একটা ভিআইপি তাদেরকে বলে যে এই বাচ্চাটা গেমটা উইন করেছে, সো এই বাচ্চাকে গেমটা কন্টিনিউ করতে হবে, মানে সে যতদিন টিকে থাকবে ততদিন সেই গেমটা খেলেই যাবে। তাছাড়া যেহেতু তার মায়ের মৃত্যু হয়ে গেছে আমরা চাইলেই বাচ্চাটাকে তার মায়ের জায়গাটা দিয়েও দিতে পারি। এই জন্য ফাইনালি তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই বাচ্চার মায়ের জায়গাটা এই বাচ্চাকে দিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পারি ইনহো এই ব্যাপারটার জন্য রাজি হয়ে যায়, কারণ সেও জানতো যদি এই বাচ্চাটা গেমের মধ্যে চলে আসে তাহলে গেমের এক্সাইটমেন্ট আরও বেশি বেড়ে যাবে। এদিকে যখন জিওন সেই বাচ্চাটার দেখাশোনা করছিল তখন জ্যাক এই জিনিসটা দেখার পরে প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ সেটা আসলে ছিল তার বাচ্চা। আর তখন এখানে গার্ডরা এসে সমস্ত মৃত ব্যক্তিদের সম্পর্কে অ্যানাউন্স করে দেয়। গার্ডরা বলে যে এখন 16 জন মানুষের মৃত্যু হয়েছে আর এখন 9 জনের মধ্যে সমস্ত টাকাগুলো ডিভাইড করা হবে। তবে এগুলো শোনার পরে জন এবং তার লোকজন প্রচণ্ড চিল্লাচিল্লি শুরু করে। তারা বলে যে আমরা তো মানুষ শুধুমাত্র 8 জন, তাহলে প্লেয়ার 9টা কী করে হলো। তখন গার্ড তাদেরকে বলে যে যেহেতু ড্যানির মৃত্যু হয়ে গেছে এই জন্য এখন তার জায়গাটা তার মেয়ে নিয়ে নিয়েছে আর এই বাচ্চাটাকেও একজন প্লেয়ার হিসেবেই কাউন্ট করা হবে আর তাকেও টাকার একটা ভাগ দেয়া হবে। তবে এটা শোনার পরে জন আর তার লোকজন প্রচণ্ড রাগ করে ফেলে আর তারা এখন যেই কোনো ওয়েতে এই বাচ্চাটাকে মেরে একজন কমিয়ে ফেলতে চাইছিল, কারণ তারা বলছিল ড্যানির তো মৃত্যু হয়েই গেছে, এখন আর তার মেয়ে এই জায়গাটা কোনোভাবেই নিতে পারে না আর সে হচ্ছে ছোট একটা বাচ্চা। এই জন্য তারা সবাই জেওনের কোলেই এই মেয়েটাকে মেরে ফেলার জন্য তার দিকে যাওয়া শুরু করে আর তাদেরকে দেখার পরে জেওনও প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। তবে তখন একটা গার্ড শ্যুট করে তাদের সবাইকে থামিয়ে দিয়ে বলে যে তোমরা চাইলেও এখানে মারামারি করতে পারবে না আর গেমটা আমাদের নিয়ম অনুযায়ী চলবে, আমি যেমনটা বললাম গেমটা ঠিক তেমন ওয়েতেই চলবে। আর গার্ডরা যাওয়ার আগে এইটাও বলে যায় যে তোমাদের জন্য লাস্ট গেমের আগে ফাইনাল একটা ডিনারের আয়োজনও করা হয়েছে।
আর তখন এদিকে আমরা দেখতে পারি টম পুলিশ অফিসারদেরকে এই জিনিসটাই বুঝিয়ে বলার ট্রাই করছিল যে কামি সেই গেমের সঙ্গে জড়িত আর স্কুইড গেমের সমস্ত ব্যাপারগুলো সে ক্লিয়ার করে বলা শুরু করেছিল। তবে অফিসাররা তার কথায় কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না, কারণ তারা গেম টেম এগুলো নিয়ে একেবারেই ইন্টারেস্টেড ছিল না। আর তারা বলছিল যে কোরিয়াতে মানুষ টাকাগুলোকে এমন করেই লুকিয়ে রাখে, এই জন্য তারা টমের উপরেই সন্দেহ করছিল, কারণ কামির পাস্টের কোনো ক্রাইম রেকর্ড ছিল না। অন্যদিকে টম কিনা গ্যাংস্টারদের জন্য কাজ করত, এই জন্য তারা ফাইনালি কামিকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে জুনও সেই সমস্ত আইল্যান্ডগুলোকে টার্গেট করা শুরু করে যেই সমস্ত আইল্যান্ডগুলো এখন পর্যন্ত তারা চেক করেনি, এই জন্য সে এখানে একটা মার্ক করে আর সেই দিকে যাওয়ার জন্য সবার মতামত নেওয়া শুরু করে। তবে যখন সে কামিকে জিজ্ঞেস করে তখন কামি সেই জায়গাগুলোতে একটা ক্রস দিয়ে দেয়। সে বলে যে আসলে এখানে সেই আইল্যান্ডটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে কোস্টগার্ডের লোকজন মাঝে মধ্যেই ভিজিট করে, সো এখানে যদি কিছু একটা থাকতো তাহলে তারা খুব সহজে এটা ধরে ফেলতো। এই জন্য ফাইনালি জুনহো এবং তার টিম সিদ্ধান্ত নেয় তারা উল্টো দিকের আইল্যান্ডগুলো খুঁজে বের করার ট্রাই করবে। আর এরপরে যখন কামি বাইরে আসে তখন পুলিশ অফিসাররাও তাকে কল দিয়ে এই জিনিসটা জানিয়ে দেয় যে টম নামের একটা লোক তার ঘরের মধ্যে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এইটা শোনার পরে সেও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা জুনহো এবং টমের তার উপরে সন্দেহ চলে এসেছে, এই জন্যই তারা তার ঘরের মধ্যে সার্চ করতে গিয়েছিল। তবে যখন এখানে জুনহো চলে আসে তখন সে একটা বাহানা বানিয়ে কোনো রকমে সেখান থেকে কেটে পড়ে। এদিকে টম পুলিশদের কাছে একটা কল দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, আর যখন পুলিশরা তাকে তার ফোনটা দেখায় তখন টম এই ফোনটা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। সে জুনহুকে কল দিয়ে এই জিনিসটা জানিয়ে দেয় যে আসলে কামি হচ্ছে গেমের লোকজনের মধ্যে একজন, সে এই গেমটাকে পুরোপুরি কন্ট্রোল করে, কারণ তার ঘরের মধ্যে আমি গেমের পোশাক, মাস্ক, টাকা এবং অনেকগুলো পিকচারও পেয়েছি। এগুলো শোনার পরে জুনহুও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তবে ততক্ষণে পুলিশরা এসে আবারও টমকে ধরে ফেলে আর কলটাকে কাট করে দিয়ে তাকে দ্রুত আবারও জায়গা মতো নিয়ে যায়। তবে ততক্ষণে আমরা দেখতে পারি কামি তার বন্ধুকে কল দিয়ে এই জিনিসটা জানিয়ে দিয়েছিল যাতে করে সে তার বোর্ডে থাকা প্রত্যেকটা অফিসারকে শেষ করে দেয়, কারণ তাদের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এরপরে সে নিজেও একটা বিশাল বড় গান নিয়ে বাইরে আসে আর এক এক করে সমস্ত অফিসারদেরকে শুট করে মারা শুরু করে। এরপর সে তাদের বসকে আহত করে জুনহো সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। তবে তখন তাদের বস তাকে বলে পেছন দিকে তাকা, আর যখনই সে পেছন দিকে ঘুরে তখন জুনহো একটা তীরের সাহায্যে তাকে আহত করে ফেলে। আর এরপর তাকে গান পয়েন্ট করে সে তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কে এবং তুমি কেনই বা আমার লাইফটা সেভ করেছিলে। তখন কামি তাকে বলে যে আমি শুধুমাত্র ফ্রন্টম্যানের ওয়ার্ডার ফলো করি, আর ফ্রন্টম্যান আমাকে বলেছিল যাতে করে তোমার কোনো ক্ষতি না হয়। আর এরপর সে তার কাছ থেকে আইল্যান্ড সম্পর্কেও জিজ্ঞেস করে। তবে তখন কামি তাকে বলে যে তুমি আইল্যান্ডে গিয়েও কিছু করতে পারবে না, কারণ তোমাকে সঙ্গ দেওয়ার মতো কেউই এখন আর জীবিত নেই। আর এতটুকু বলেই সে সেখানে মারা যায়। আর এটা দেখার পরে জুনহুর মনটাও ভেঙে যায়। এদিকে সমস্ত প্লেয়ারদেরকে একটা ভিআইপি ডিনার করানো হয় যেখানে তাদেরকে ভরপেট খাবার দেওয়া হয়। আমরা দেখতে পারি বাচ্চাকেও দুধ খাওয়ানো হয়। আর এখন জিওন এই বাচ্চাটাকে সেভ করার জন্য গেম খেলতে পুরোপুরি রাজি হয়েছিল। তবে ভিআইপিরা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে প্রচণ্ড কনফিউজ ছিল, কারণ এখন তারা ভাগে অনেক বেশি টাকা পেয়ে যেত। এই জন্য যদি তাদেরকে ভোটিংয়ের সুযোগ দেওয়া হয় তাহলে তারা আর গেমটা নাও খেলতে পারে। তবে তখন ইনো তাদেরকে শান্ত করে বলে যে আমি তাদেরকে এমন করে একটা নিয়ম বলবো যেখানে তাদের মনে হবে তারা খুব সহজেই গেমটা উইন করে ফেলতে পারবে, আর এমন করেই তারা গেমটা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেবে। আর এরপরে বোটিং শুরু করার আগে গার্ডরা এসে গেমের নতুন নিয়মটা তাদের সবার সামনে বলে। গার্ডরা বলে যে এই গেমের মধ্যে নতুন নিয়ম হচ্ছে তোমরা যাকে মারতে চাইবে তাকে তোমরাই চুজ করতে পারবে। এইটা শোনার পরে জন একটু বেশি হ্যাপি হয়ে যায় আর সে গেমের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানার ট্রাই করে। তখন গার্ডরা তাকে বলে যে যদি তোমরা কাউকে মারতে চাও তাহলে 3 জন মিলে তোমাদেরকে তাকে চুজ করতে হবে, তারপরেই তোমরা চাইলে তাকে মারতে পারবে। আর সেই 3 জনও কারা হবে সেগুলো তোমরা নিজেরাই চুজ করবে। এগুলো শোনার পরে জন এবং তার গ্রুপের সমস্ত মেম্বাররা খুবই হ্যাপি হয়ে যায়। এই জন্য তারা গেম সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। তবে তখন গার্ডরা তাদেরকে গেম সম্পর্কে তেমন কোনো কথা না বলে সেখান থেকে আস্তে করে বেরিয়ে চলে যায়, কারণ তাদেরকে শুধুমাত্র এতটুকুই বলতে বলা হয়েছিল যে তোমরা যাকে খুশি তাকেই মারতে পারবে। এতটুকু বলেই গার্ডরা সেখান থেকে বেরিয়ে চলে গেছে। তবে আমরা দেখতে পারি জন আর তার লোকজন এগুলো শোনার পরে খুবই হ্যাপি ছিল, কারণ এখন তারা যে কাউকে চাইলেই মারতে পারত, কারণ সংখ্যায় এমনিতেও তারা ভারী ছিল। এরপরে যখন ভোটিং শুরু করে দেওয়া হয় তখন জিওন প্রত্যেকবারের মতো এইবারও না ভোট দেয়। তবে আমরা দেখতে পারি অন্য সমস্ত প্লেয়াররা হ্যাঁ ভোট দেয়, যার মধ্যে একজন জ্যাকও ছিল। এই জন্য এই গেমটাকে কন্টিনিউ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপর তারা সবাই খাবার দাবার খেয়ে ফুর্তি করা শুরু করে। এদিকে যখন ভিআইপিরা ইনোর কাছে পরবর্তী গেম সম্পর্কে জিজ্ঞেস করে তখন ইনো তাদেরকে সরাসরি না করে দেয়। সে আসলে এমনটা এই জন্য করে যাতে করে তাদের এক্সাইটমেন্ট আর একটু বেড়ে যায়। এই জন্য ভিআইপিরা নিজেরাও অনেক বেশি হ্যাপি হয়ে যায়।
আর এদিকে জুনহো তার বন্ধু ম্যাটের একটু চিকিৎসা করে তাকে একটু সুস্থ করে। আর তখন তারা দুজনেই জিনিসটা বুঝতে পারে যে তারা দুজন ছাড়া আর হয়তো বা কেউই জীবিত নেই। এই জন্য ম্যাট জুনোকে জিজ্ঞেস করে যে এখন তো তোমাকে এই জিনিসটা ক্লিয়ার করে বলতে হবে যে আমরা আসলে কি খুঁজে বের করার ট্রাই করছি। তখন জুনো তাকে প্রচণ্ড আপসেট হয়ে বলে যে সেই আইল্যান্ডের মধ্যে আমার ভাই আছে, যদি এখন আমি আমার ভাইকে খুঁজে বের করতে না পারি তাহলে আর হয়তোবা আমি জীবনেও আমার ভাইকে খুঁজে বের করতে পারবো না। এই জন্য ফাইনালি তারা তার ভাইকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এই জন্য ম্যাট তাকে বলে যে তোমার ভাইকে খুঁজে বের করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার হবে, কারণ এটা খুবই বড় একটা এরিয়া। এই জন্য জিনহু কামির ক্রস দেয়া সেই ম্যাপটাকে ভালো করে দেখা শুরু করে। আর সে সন্দেহ করে ফেলে যে কামি হয়তোবা মেইন জায়গাটাতেই ক্রসের মেইন পয়েন্টটা বানিয়েছে। এই জন্য সে সেই জায়গাতেই আইল্যান্ডটাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এদিকে মেয়েও একটা বোট সহ চ্যাটকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিল। তবে তখন ওয়াকিটকির মাধ্যমে ব্ল্যাক মার্কস মেয়ের সঙ্গে কথাবার্তা শুরু করে। আর সে তাকে বলে যে তোমার এখন এখানে রিটার্ন করা উচিত, কারণ আমি চ্যাট সম্পর্কে সমস্ত তথ্যগুলো বের করে ফেলেছি। তবে মেয়ে সেখানে যাওয়ার জন্য সরাসরি না করে দেয়। তখন ব্ল্যাক মার্কস তাকে হুমকি দিয়ে বলে যে চ্যাটের মেয়েকে কোথায় পাওয়া যাবে এবং তাকে কিভাবে মারতে হবে সেই ব্যাপারটা আমি খুব ভালো করেই জানি। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে মেয়ে চ্যাটের মেয়েকে সেভ করার জন্য বোটটাকে উল্টো দিকে ঘুরিয়ে নেয়। এদিকে রাত হয়ে যাওয়ার পরে জন সবার সাথে মিলে একটা টিম আপ করে। আর তারা জিহন, বেবি এবং জেরিকে মেরে ফেলার প্ল্যানিং করে। আর এরপর তারা সমস্ত টাকাগুলো ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিল। আমরা দেখতে পারি জ্যাকও তাদের কথায় সঙ্গ দেওয়া শুরু করে আর তারা সবাই মিলে টিম আপও করে ফেলে। তবে জ্যাক এখন পর্যন্ত তার বেবিকে নিয়ে একটু বেশি টেনশনের মধ্যে ছিল, কিন্তু জিহন জ্যাকের দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল জ্যাকই না এই বাচ্চাটাকে মেরে ফেলে। এদিকে মেয়ে এসে সেই আইল্যান্ডের মধ্যে নামে আর সে চ্যাটকে বলে দ্রুত সাউদে গিয়ে পুলিশকে খবর দেওয়ার জন্য, কারণ তোমার মেয়ের জীবন ঝুঁকির মধ্যে আছে। তবে তখন চ্যাট তাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ে সম্পর্কে তুমি কি করে জানলে। তখন মেয়ে তাকে কোনো অ্যান্সার না দিয়ে দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর যখন সে বোট নিয়ে অন্যদিকে চলে যায় তখন ট্র্যাকারের মাধ্যমে ব্ল্যাক মার্কস এই জিনিসটা বুঝতে পারে যে হয়তোবা তারা দুজন এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছে। এই জন্য সে তার লোকজনকে অর্ডার দিয়ে বলে দেয় যাতে করে তারা গিয়ে সেই দুইজনকেই শেষ করে দেয়। এদিকে জিওন কোনোভাবেই বাচ্চার চিৎকার চেঁচামেচির জন্য ঘুমাতে পারছিল না। আর তখন একটা গার্ড এসে তাকে জানিয়ে দেয় যে ফ্রন্টম্যান তার সঙ্গে মিট করতে চায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মেয়ে যখন গেম এরিনার খুবই কাছে চলে আসে তখন সে গেম এরিনার মধ্যে ঢোকার জন্য একটা পাখাওয়ালা গর্ত পেয়ে যায়, যেই গর্ত দিয়ে পাখাটাকে ব্রেক করে সে চাইলে ঢুকতেই পারবে। এদিকে জিওন গিয়ে ফ্রন্টম্যানের সঙ্গে মিট করে আর ফ্রন্টম্যান তাকে একটা প্রস্তাব দিয়ে বলে যে আমার কাছে এমন একটা অফার আছে যেখানে তুমি এবং বাচ্চা দুজনেই সেফলি থাকতে পারবে। তবে তখন জিওন তাকে বলে যে তোমার মতো নিকৃষ্ট মানুষগুলোই এত ছোট বাচ্চাকেও গেমের মধ্যে নিয়ে এসেছো, আর তাছাড়া টাকার জন্য তো তুমি চাইলে সব কিছুই করতে পারো, তুমি তো এগুলো থামানোর নামই নিচ্ছ না। তবে এরপরে ইনো তাকে বলে যে কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সবাই তোমাকে মেরে ফেলতে চাইবে। সো এই জন্য আমি চাই যে কোনো ওয়েতে তাদের হাত থেকে তোমাকে সেভ করতে এবং সেই বাচ্চাটাকেও সেভ করতে। এই জন্য সে তাকে একটা চাকু দিয়ে বলে যে তুমি এখন গিয়ে চাইলে তাদের সবাইকে মেরে ফেলে তুমি এই গেমটা উইন করে ফেলতে পারো। তবে তখন জিওন তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে আমাকে দিয়ে এমনটা কেন করাতে চাইছো, তুমি আমার কাছ থেকে কী চাও। তখন ইনো তাকে বলে আমি তোমাকে সেফ দেখতে চাই এবং আমি তোমাকে জীবিত দেখতে চাই। আর এইটা বলার পরেই সে তার মাস্কটা ওপেন করে তার ফেসটা তার সামনে দেখায়। আর এইটা দেখার পরে জিনোর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে চাকু নিয়ে ইনুকে মারার জন্য রেডি হয়ে যায়, কারণ ইনুকে দেখার পরে তার মাথা আরও বেশি গরম হয়ে গিয়েছিল। তখন ইনো তাকে বলে যে যদি তুমি আমাকে মেরেও ফেলো তবুও এই গেমটা তুমি বন্ধ করতে পারবে না, কারণ আমার জায়গায় অন্য কেউ এসে এই গেমটাকে এমন করেই কন্টিনিউ করবে। তাছাড়া ফাইনাল রাউন্ডে সেই বেবিকে সেভ করার জন্য তোমাকে সেই নিকৃষ্ট মানুষদের সঙ্গেই গেমটাকে প্লে করতে হবে। আর এগুলো শোনার পরে জিওন জিনিসটা বুঝতে পারে, এই জন্য সে শান্ত হয়ে যায়। এরপরে ইনো তাকে বলে যে যদি তুমি চাও তাহলে এখন তুমি তাদের সবাইকে গিয়ে মেরে ফেলতে পারো, কারণ তারা অনেক বেশি নেশা এবং খাবারের প্রেশারের জন্য তারা তোমার সাথে ফাইট করার অবস্থায় নেই। সো যদি তুমি তাদেরকে মেরে ফেলো তাহলে দুইজনই তোমরা জীবিত থাকবে, আর দুইজনে এই গেমটা কখনোই প্লে করা যাবে না। এই জন্য তোমরা দুজনেই সেভ হয়ে টাকাগুলো নিজেদের মধ্যে ডিভাইড করে নিতেই পারবে। এরপর সে তাকে বলে যে কালকে সকালবেলায় তারা সবাই মিলে তোমাদের দুজনকে মেরে ফেলার পরিকল্পনা করবে। আমি চাই তোমাদেরকে মারার আগে তুমিই গিয়ে তাদের সবাইকে মেরে ফেলো। এটা শোনার পরে সে আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে তখন ইনো তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এখন পর্যন্ত মানুষের উপরে বিশ্বাস করো। তবে আমরা দেখতে পারি জিওন তার কোনো কথারই অ্যান্সার দিচ্ছিল না, আর সে আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছিল। এদিকে মেয়ে সেই পাখাওয়ালা গর্তের পাখাটাকে ভেঙে সেই গর্ত দিয়ে আবারও গেমের মধ্যে চলে আসে।
আর এদিকে ততক্ষণে জিওন সেই চাকুটা নিয়ে প্লেয়ারদের মাঝখানে চলে আসে আর সে চিন্তা করছিল সে জনকে গিয়ে মেরে ফেলবে, কারণ জনই হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। এই জন্য যখন সে জনকে মারার জন্য সামনের দিকে যাচ্ছিল তখন এই সমস্ত ব্যাপারগুলো ক্যামেরার মাধ্যমে ইনো দেখছিল। আর তখন ইনোর মনে পড়ে যায় যখন সিজন 1-এর মধ্যে সে এই গেমটা খেলার জন্য এসেছিল তখন প্লেয়ার 001 তাকে ঠিক এই একই অফারটা দিয়েছিল, মানে তাকেও একটা চাকু দেওয়া হয়েছিল যাতে করে সে সমস্ত প্লেয়ারদেরকে মেরে সে নিজে উইনার হয়ে যায়। এই জন্য সে সেই অফারটাকে অ্যাকসেপ্ট করে এক এক করে সমস্ত প্লেয়ারদেরকে মেরে ফেলেছিল। তবে এমনটা করার জন্য সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। আর যখন জিওন জনকে মারার জন্য জনের কাছে গিয়ে চাকু চালানোর ট্রাই করছিল তখন জিওন বেইকে দেখতে পারে, যে কিনা তাকে বলছিল যে প্লিজ আপনি এমনটা করবেন না, আপনি অনেক ভালো একজন মানুষ, যেটা কিনা সিজন 1-এর মধ্যেও সে তাকে বলেছিল। আর এগুলো শোনার পরে জিওনও পুরোপুরি নিজেকে কন্ট্রোলে নিয়ে ফেলে আর সে জনকে তো মারে নাই, বরং এখানের কাউকেই মারে না। তবে এগুলো দেখার পরে ইনও পুরোপুরি আপসেট হয়ে যায়, কারণ সেই জিনিসটা বুঝতে পারে যে জিওনের থেকে আসলে সে অনেকটাই দুর্বল। এদিকে যখন ম্যাটার জন্য বোট দিয়ে আইল্যান্ডটাকে খুঁজছিল তখন চারপাশে কুয়াশায় ছেয়ে গিয়েছিল। তবে তখন ওয়াকিটকির মাধ্যমে ইনহো জনুকে বলে যে দ্রুত এখান থেকে ব্যাক করো, নয়তোবা তোমার কপালে শনির দশা আছে। তবে আমরা দেখতে পারি জুনহো কোনোভাবে এখান থেকে ব্যাক করতে চাইছিল না, বরং সে ইনোকে জিজ্ঞেস করছিল তুমি আমাকে জীবিত কেন রেখে দিয়েছো। তখন ইনো তাকে বলে যে এইবার তুমি জীবিত থাকবে না। তখন জুনহো বলে ঠিক আছে, যখন তোমার সাথে দেখা হবে তখন তো এটা বোঝা যাবে, তবে আমি এখন ব্যাক করছি না। এদিকে মেয়ে একটা গান নিয়ে ব্ল্যাক মার্কসের রুমের মধ্যে এসে তাকে আবারও গান পয়েন্টে করে ফেলে আর তাকে বলে চার্টের সমস্ত তথ্যগুলো মুছে দেওয়ার জন্য। এই জন্য ব্ল্যাক মার্কস কম্পিউটার থেকে বাধ্য হয়েই চার্টের সমস্ত তথ্যগুলো মুছে ফেলে। এরপরে মেয়ে তাকে মেরেই ফেলার ট্রাই করছিল, কারণ সে চার্ট সম্পর্কে জানতো। তবে তখন ব্ল্যাক মার্কস তাকে বলে যে উপরে ফ্রন্টম্যানের একটা রুম আছে, যেই রুমের মধ্যে সমস্ত প্লেয়ারদের অন পেপার তথ্যগুলো আছে, মানে সেগুলো সেখানে সিকিউর অবস্থায় রাখা আছে, সেখানে ফ্রন্টম্যান ছাড়া শুধুমাত্র আমারই যাওয়ার পারমিশন আছে। আর এটা শোনার পরে মেয়ে তাকে মারে না আর সেই তথ্যগুলো মুছে ফেলার জন্য বলে। এদিকে যখন সমস্ত প্লেয়াররা গেমটা খেলার জন্য গেম এরিনার মধ্যে চলে আসে তখন তারা দেখতে পারে তাদের সামনে বিশাল বড় বড় 3টা খাম্বা ছিল। আর এই খাম্বাগুলোর উপর থেকে দাঁড়িয়ে ভিআইপিরা সমস্ত ব্যাপারগুলো দেখছিল। আর এরপরে তাদেরকে লিফটের মাধ্যমে স্কোয়ার খাম্বাটার উপরে নিয়ে আসা হয় আর তাদের সবাইকে বলা হয় যে এই গেমটার নাম হচ্ছে ডেথ স্কুইড গেম। এদিকে মেয়ে ব্ল্যাক মার্কসের আইডি কার্ড স্ক্যান করে সেই স্পেশাল রুমটার দিকে যাওয়া শুরু করে। তবে যেহেতু সে তাকে গান পয়েন্টে করেছিল এই জন্য লিফটের মধ্যেই ব্ল্যাক মার্কস তার উপরে আক্রমণ করে দেয় আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারি করতে করতে তারা ফাইনালি সেই স্পেশাল রুমের মধ্যে চলেও আসে। তবে আমরা দেখতে পারি ব্ল্যাক মার্কস মেয়েকে আচ্ছা রকম করে ধোলাই করে তার অবস্থা প্রচণ্ড খারাপ করে দিয়েছিল। আর এরপর সে তাকে বলে যে তুমি উত্তর কোরিয়া থেকে এখানে পালিয়ে এসেছো, এরপর আমি শুনলাম তুমি আর চ্যাট নাকি একটা মেলায় একসাথে কাজ করেছিলে, তুমি কি চ্যাটকে আসলে ভালোবাসো? তখন মেয়ে বলে যে না, যদি চ্যাটের মৃত্যু হয়ে যায় তাহলে তার মেয়েরও মৃত্যু হয়ে যাবে। তখন ব্ল্যাক মার্কস তাকে বলে যে ও অন্য মানুষের মেয়ের জন্য তোমার এত মায়া, কিন্তু তুমি তো তোমার নিজের মেয়েদেরকে মৃত্যুর মুখে রেখে দিয়ে এখানে চলে এসেছো, সো তোমার নিজের মেয়েদের জন্য কোনো মায়া নেই। এতটুকু বলেই সে মেয়েকে মারার জন্য চাকু বের করে, তবে মেয়েও তার উপরে আক্রমণ করে দেয়। আর এই জন্য তাদের দুজনের মধ্যে মারামারি হয়ে গেলেও আমরা দেখতে পারি ব্ল্যাক মার্কস আবারও তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তার অবস্থা আরও বেশি খারাপ করে দেয়। আর এরপর সে তাকে বলে যে একটা সময় কিডনির অভাবে আমি আমার খুবই কাছের মানুষজনকে হারিয়ে ফেলেছি, এই জন্যই এখন আমি মানুষের কিডনি সেল করি। এতটুকু বলেই সে মেয়েকে আরও বেশি পিটিয়ে প্রায় আত্মরাই করে ফেলে। আর তখনই ব্ল্যাক মার্কসের লোকজন তাকে ওয়াকিটকিতে বলে যে গেমটা শুরু হতে যাচ্ছে। এই জন্য সে গেমটাকে লাইভ স্ক্রিনে চালু করে দেয় আর সমস্ত প্লেয়ারদেরকে সামনে যাওয়ার জন্য বলে। তবে তখনই মেয়ে কোনো রকমের লিফটের কাছে এসে গানটা নেওয়ার ট্রাই করে, তবে ব্ল্যাক মার্কস ওই ব্যাপারটা দেখে ফেলে। তবে যতক্ষণে সে গিয়ে তার উপরে আক্রমণ করতো তার আগেই মেয়ে শ্যুট করে তাকে মেরেই ফেলে। এরপরে যখন গেমটা শুরু হয়ে যায় তখন তাদের সবাইকে গেমের নিয়মটা স্পষ্ট করে বলে দেওয়া হয়। তাদেরকে বলা হয় তোমাদের সামনে 2টা খাম্বা আছে আর তোমরা একটা খাম্বার মধ্যে আসো, মানে টোটাল 3টা খাম্বা আছে। তোমাদেরকে সামনের 2টা খাম্বার মধ্যে যেতে হবে। যদি তোমরা সামনের খাম্বায় যেতে চাও তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে নিচে ফেলে মেরে ফেলতে হবে, তাহলেই তোমরা পরবর্তী খাম্বায় যেতে পারবে। সেখানে গিয়েও তোমাদেরকে একজনকে মারতে হবে আর লাস্ট খাম্বায় যে কজন প্লেয়ার চলে যাবে তারা সবাই হয়ে যাবে উইনার। কিন্তু সমস্যা হচ্ছে কাকে নিচে ফেলা হবে সেটা তোমরা ঠিক করবে 30 মিনিটের মধ্যে। যদি তোমরা ঠিক করতে না পারো আর কাউকেই নিচে না ফেলো তাহলে 30 মিনিট পরে এখানে যারাই থাকবে প্রত্যেককে শুট করে মেরে ফেলা হবে। আর এগুলো শোনার পরে জন আর তার লোকজন জিওন আর সেই বাচ্চাটার দিকে দেখা শুরু করে। আর এগুলোতে আমরা দেখতে পারি জিওন একটু বেশি ভয়ও পেয়ে যায়। এদিকে যেহেতু জেরি ড্রাগস পাচ্ছিল না
এই জন্য সে পাগলের মতো বিহেভ করা শুরু করে দিয়েছিল। সে বুঝতেই পারছিল না এখন সে কী করবে। আর তখন তার ভিশনে চলে আসে লিজেন্ড থানোস। থানোস এসে তাকে বলা শুরু করে যে প্লিজ জেরি, তুমি আমাকে সেভ করে ফেলো, তাহলে আমি তোমাকে একটা ক্যাপসুল দেবো। এই জন্য জেরি তাকে সেভ করার ট্রাই করা শুরু করে। তবে তখন আবার তার ভিশনে সে মালসুন হয়ে তাকে ভয় দেখানো শুরু করে আর তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। এই জন্য জেরি তাকে ফেলে দেওয়ার জন্য লাথি দেওয়ার ট্রাই করছিল। এদিকে গেমটা চালু করার জন্য খাম্বার মাঝখানে একটা বাটন দেওয়া ছিল। এই বাটনে প্রেস করলেই গেমটা চালু হয়ে যাবে। আমরা দেখতে পারি জন এই বাটনে প্রেসও করে দেয়। এখন শুধুমাত্র 15 মিনিটের মধ্যে তাদেরকে একজনকে নিচে ফেলতে হবে, আর নয়তোবা তাদের সবাইকে মেরে ফেলা হবে। এই জন্য জন আর তার লোকজন ডিসিশন নেয় তারা এই বাচ্চাটাকে মেরে ফেলবে, কারণ এই বাচ্চাটার মা তো অলরেডি মারা গিয়েছে। সো এই বাচ্চাটার বেঁচে থেকে কোনো লাভ নেই, কারণ তাকে পালার মতো কেউ নেই। এই জন্য তারা বোটিং করে এই বাচ্চাটাকে মারার সিদ্ধান্ত নেয়। তবে আমরা দেখতে পারি জ্যাক তাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ট্রাই করে। সে বলে যে দেখো, এখন পর্যন্ত জিওন এই বাচ্চাটাকে কোনোভাবেই তার হাত থেকে ছাড়ছে না। যদি বাচ্চাটাকে এখন আমরা মারতে যাই তাহলে আমাদের অনেকেরও মৃত্যু হয়ে যেতে পারে। তাছাড়া আমাদের কাছে এখন তো জেরি নামের অন্য একটা অপশন রয়েই গেছে। সো কেননা আমরা তাকে এখন মেরে ফেলে বাচ্চাটাকে পরের রাউন্ডে গিয়ে দেখি। আর এইটা শোনার পরে সবাই মিলে জেরির দিকে তাকায় আর সবাই বোটিং করে জেরিকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন তারা জেরির কাছে চলে আসে তখন তারা জেরিকে ধাক্কা দিতে প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ যেই জেরির কাছে যাবে জেরি হয়তো তাকে নিয়েই নিচে পড়ে যাবে। এই জন্য জ্যাক একটা লাঠি নিয়ে তাদেরকে বলে যে হয়তোবা গেমের মানুষজন লাঠিটা এখানে এই জন্যই দিয়েছে। আর যখনই সে লাঠি দিয়ে জেরিকে ধাক্কা দেওয়ার জন্য যায় তখন তাকে দেখার পরে জেরি প্রচণ্ড আপসেট হয়ে যায়। সে কল্পনাতে তার বন্ধুকে দেখতে পারে যে কিনা তাকে তার কাছে যাওয়ার জন্য বলছিল। এই জন্য যখনই সে তার হাতটাকে টাচ করে তখন হাত হিসেবে জ্যাক তাকে লাঠিটা দিয়ে নিচে ফেলে দেয়। আর এইটা দেখার পরে জন এবং তার লোকজন প্রচণ্ড হ্যাপি হয়ে যায়। এদিকে যখন মেয়ের রেকর্ড রুমটা খুঁজে বের করার ট্রাই করছিল তখন সে একটা রুমের মধ্যে মেইন ফ্রন্টম্যানের 2টা মূর্তি দেখতে পারে। এরপরে যখন সে আরও একটু ভালো করে চেক করে তখন সে ফাইনালি রেকর্ড রুমটাও খুঁজে পেয়ে যায়। এখন যেহেতু একজনের মৃত্যু হয়ে গেছে এই জন্য ব্রিজের মাধ্যমে তারা অন্য একটা পিলারের উপরে চলে আসে। আর যখন তারা এই পিলারে আসে তখন সবার মনে হচ্ছিল যে হয়তোবা এইবার এই বেবি এবং জিওনের পালা, কারণ হয়তোবা তাদের দুজনের মধ্যে একজনকেই মেরে ফেলা হবে। আমরা দেখতে পারি তারাও ঠিক এই সিদ্ধান্তই নেয়, তারা বেবিটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর জ্যাকও তাদের কথায় সাড়া দিয়ে দেয়। তবে তারা সবাই এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে জ্যাক আসলে আনপ্রেডিক্টেবল, সে যেই কোনো সময় যেই কোনো কিছু করতে পারে। এই জন্য জন জিওনকে বলে যে দেখো, এই বাচ্চাটা উইন করেও কোনোভাবেই সার্ভাইভ করতে পারবে না, কারণ তার মায়ের মৃত্যু হয়ে গেছে। সো তুমি এই লাঠির মাথায় বাচ্চাটাকে দিয়ে দাও, আমরা তাকে মেরে পরের রাউন্ডে চলে যাই। আর নয়তোবা যেই কোনো সময় শেষ হয়ে গেলে আমাদেরকেও শ্যুট করে মেরে ফেলা হবে। এই জন্য একটা লোককে তারা পাঠায় বেবিটাকে মেরে ফেলার জন্য। তবে যখন সেই লোকটা তার কাছে যায় তখন জিওন কোনোভাবেই বেবিটাকে দিতে চাইছিল না। জিওন উল্টো এই লোকটাকে ভয় দেখিয়ে বলছিল যে আমি তো এই বেবিটাকে দিব না, তবে যদি তুমি আমাদের দুজনকে একসাথেই মেরে ফেলো তাহলে পরের রাউন্ডে গিয়ে তোমাদেরকে আরও একজনকে মারতে হবে, আর তারা সবাই মিলে তোমাকেই মেরে ফেলবে। এটা শোনার পরে এই লোকটাও প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে বারবার করে তাদেরকে কোয়েশ্চেনিং করা শুরু করে। তবে জিওন এই লোকটাকে একটু বেশি ভয় পাইয়ে দিয়েছিল, এই জন্য সে জিওনকে মারার জন্য সরাসরি না করে দেয়। আর সে তাদেরকে বলে যে আমি এই কাজটা করতে পারবো না, তোমাদের মধ্যে কাউকে এই কাজটা করতে পাঠাও। তবে তারা কেউই এই কাজটা করতে চাইছিল তো নাই, বরং তারা এই জিনিসটা নিয়ে ঝগড়া শুরু করে দেয় যে যদি এখন তারা জিওনকে না মারে তাহলে পরের রাউন্ডে যাওয়ার আগেই তাদের সবাইকে শেষ করে দেবে, আর যদি তারা জিওনকে মেরে চলেও যায় তাহলেও পরের রাউন্ডে গিয়ে তারা আটকা পড়ে যাবে। তো এখন তাদের সবার মনে হচ্ছিল যে হয়তোবা জিওন নিজেকে সেভ করার জন্য সেই বাচ্চাটাকে তাদের কাছে দিয়ে দিবে, তবে কেউই সামনে যাওয়ার সাহস করছিল না। আর এগুলো নিয়ে যখন তারা মারামারি করছিল তখন জন এসে তাদেরকে শান্ত করে। আমরা দেখতে পারি জ্যাক তাদেরকে একটা আইডিয়া দিয়ে বলে যে আমরা চাইলে রক পেপার সিজার খেলেই সিদ্ধান্ত নিতে পারি। এই জন্য তারা রক পেপার সিজার খেলে, আর যখন একটা লোক হেরে যায় তখন সেই লোকটাকে লাঠি দিয়ে সামনে দেয়া হয়। আর তারা প্ল্যানিং করছিল পেছন থেকে তারা সবাই সেই লোকটাকে ধরে রাখবে। এদিকে গার্ডরা চ্যাট পর্যন্ত চলেও এসেছিল, আর চ্যাটকে দেখার সঙ্গে সঙ্গেই তারা শ্যুট করা শুরু করে। তবে চ্যাটও তার কাছে থাকা গুলি দিয়ে শ্যুট করে একটা গার্ডকে মেরে ফেলে। তবে এরপরে তার গুলি শেষ হয়ে যায় আর সমস্ত গার্ডরা এসে তাকে ধরে নিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে তখনই আমরা দেখতে পারি কিছু স্নাইপার এসে এক এক করে শ্যুট করে সমস্ত গার্ডদের মেরে ফেলে। আমরা জানতে পারি এই কাজটা জোনো আর ম্যাট করেছিল, তারা এসে শেষ মুহূর্তে চ্যাটকে সেভ করে ফেলেছিল। এদিকে জন আর তার লোকজন নিজেদেরকে একে অন্যের সাথে বেঁধে ফেলে, আর এরপর আস্তে আস্তে করে জিওনের থেকে বাচ্চাটা নেওয়ার ট্রাই করে। তবে যখন তারা সামনে আসে তখন জিওন কোনোভাবেই বাচ্চাটা দিতে রাজি হচ্ছিল না। এই জন্য একটা লোক প্রচণ্ড রাগের মাথায় যখন জিওনের উপর আক্রমণ করতে চলে আসে তখন জিওন পকেট থেকে ছুরি বের করে তার গলায় ধরে ফেলে। এটা দেখার পরে এই লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর যখন জিওন তাকে একেবারে খাতের কাছে নিয়ে আসে তখন সে সমস্ত দোষগুলো জন আর তার লোকজনকে দেওয়ার ট্রাই করে। সে বলছিল যে তোমাকে ফাঁসানোর পেছনে তাদেরই সবচেয়ে বড় হাত। তবে যখনই জ্যাক একটা সুযোগ পেয়ে যায় তখন সেই লোকটাকে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দেয়।
আর এইটা দেখার পরে জিওনও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তবে তখন জ্যাক তাকে বলে যে আমি তোমার সঙ্গে আছি, মানে এখন তারা দুজন মিলে একটা টিম বানিয়ে ফেলেছে, আর জন আর তার লোকজন তো অলরেডি আছেই। এখন জন আর তার লোকজন এগুলো দেখার পরে বলে যে যেহেতু তার মৃত্যু হয়ে গেছে, এখন আমরা খুব সহজেই পরের রাউন্ডে যেতে পারবো, আর পরের রাউন্ডে গিয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব যে পরবর্তীতে আমরা কাকে মারবো। এই জন্য তোমরা একটু শান্ত হয়ে যাও, কারণ এখন আর ঝামেলা করার দরকার নেই। তবে জ্যাক কোনোভাবেই শান্ত হতে চাইছিল না, কারণ তারা সংখ্যায় 2 জন ছিল আর তাদের সামনে 4 জন ছিল। তবে এগুলো শোনার পরে জনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তাকে বলে যে তুমি আমাদের একজন লোককে মেরে ফেলেছো, এখন তুমি তার সঙ্গে গিয়ে জয়েন করেছো, আর জিওনার এই বাচ্চাটাকে ফাঁসিয়ে মারার আইডিয়াটা তুমিই আমাদেরকে দিয়েছিলে। তখন জ্যাক তাকে বলে যে আমি শুধুমাত্র এই বাচ্চাটাকে সেভ করতে চাইছিলাম, কারণ আমি হচ্ছে এই বাচ্চার বাবা। আর এইটা শোনার পরে এখানে থাকা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আমরা দেখতে পারি ভিআইপিরাও অনেক বেশি এনজয় করছিল, কারণ এই গেমের মধ্যে অনেকগুলো ফ্যামিলি ছিল। একেতে গংয়ের ফ্যামিলি ছিল, এখন আবার জ্যাকের ফ্যামিলিও এখানে এসেছে। আর জিওনকে এই গেমের মধ্যে আবারও রিটার্ন নেওয়ার আইডিয়াটা তাদের অনেক বেশি পছন্দ হয়েছে। তবে তখন এখানে লোকজন জিজ্ঞেস করে যে যদি তুমি এই বাচ্চার বাবাই হয়ে থাকো, তাহলে এই বাচ্চাটাকে মারার আইডিয়া তুমি আমাদেরকে কেন দিয়েছিলে? তখন জ্যাক তাকে বলে যে আমি চাইছিলাম যেই কোনো ওয়েতে ড্যানিকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে, তবে ড্যানি কোনোভাবেই আমার উপরে ভরসা করেনি। আর তখন জিওনেরও মনে পড়ে যায় আগের গেমের মধ্যে জ্যাক গিয়ে ড্যানির সঙ্গে কথাবার্তা বলছিল, তবে এখন পর্যন্ত সে জ্যাকের উপরে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। আর তারা দুজন মিলে চাইছিল জনের লোকজনকে মেরে যেই কোনো ওয়েতে গেমটা উইন করতে। তবে জ্যাক জিওনকে আশ্বাস দিয়ে বলে যে আমি শুধুমাত্র এই বাচ্চাটাকে সেভ করতে চাই, কে মূল্য বাঁচলো এতে করে আমার কিছুই যায় আসে না। এই জন্য তারা দুজন মিলে জন এবং তার লোকজনকে মারার প্ল্যানিং করে। তবে জন আর তার লোকজন নতুন একটা টেকনিকের ইউজ করে, তারা তাদের মধ্যে একজনকেই ধরে আচ্ছা রকম করে ধোলাই করে পুরো আধমরা করে ফেলে। আর এরপর তারা বলে যে তাকে আমরা টেনে পরবর্তী রাউন্ডে নিয়ে যাব, আর এরপর লাথি মেরে ফেলে দিয়ে আমরা এই গেমটা উইন করে ফেলবো। সো প্লিজ এখন তোমরা শান্ত হও। তবে আমরা দেখতে পারি জিওন একটা চাকু নিয়ে তাদেরকে পেছনে যাওয়ার জন্য বলে, কারণ সে কোনোভাবেই চিটিং করে এই লোকটাকে মারতে চাইছিল না। সে তাকে বলছিল যে এখন তোমরা গেমের মাধ্যমে এই সিদ্ধান্ত নেবে যে আসলে তোমাদের মধ্যে কে মরবে। তবে তখনই জনের একটা লোক জিওনের উপর এসে আক্রমণ করে দেয়, আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি অন্য একজন এসে জ্যাকের উপরেও আক্রমণ করে দেয়। জ্যাক লাঠি দিয়ে যদিও তাকে প্রতিহত করার ট্রাই করছিল, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। আর মারামারির এক পর্যায়ে জিওন চাকুর সাহায্যে সেই লোকটাকে শেষই করে দেয়, আর জ্যাকও লাঠির সাহায্যে ওই লোকটাকে নিচের দিকে ফেলে দেয়। এখন আমরা দেখতে পারি ওই টিমে শুধু জন আর সেই আহত লোকটাই ছিল। এখন জন তাদের সবাইকে বলে যে প্লিজ আমাকে মেরো না, আমরা টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিব। তাছাড়া আমার দেনার যেই টাকাগুলো আছে সেই টাকা থেকেও তোমাকে একটা ভাগ আমি দিয়ে দিব। তবে আমরা দেখতে পারি জ্যাক তাকে বলে যে তোকে মারার পরে তো পুরো টাকাটাই আমরা নেব, ভাগ বাটোয়ারা করার মধ্যে আমি নেই। এইটা বলেই সে তার উপরে লাঠি দিয়ে আক্রমণ করে তাকে নিচে ফেলে মেরে ফেলে। এখন শুধুমাত্র সেই আহত লোকটাই ছিল, আর এই আহত লোকটাও তাদেরকে বলে যে তোমাদের দুজনের মধ্যে আমি বলির পাঠা হতে চাই না। এতটুকু বলেই সে নিজেও সুইসাইড করে ফেলে। এইটা দেখার পরে জ্যাকের মন প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ এখন সে এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য তাদেরকে পরের রাউন্ডে যেতে হবে, আর পরের রাউন্ডে তাদের দুজনকে একে অন্যের সাথে ফাইট করতে হবে। এই জিনিসটা জিওনও খুব ক্লিয়ারলি বুঝতে পারে। এদিকে জোনো আর ম্যাট চ্যাটকে ধরে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তবে চ্যাট তাদেরকে বলে যে আমি তাদের মধ্যে একজন না, আমি হচ্ছে একজন প্লেয়ার, আর আমি এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিলাম। এই জন্য জোনো ম্যাটের ডিভাইসের মাধ্যমে তাকে চেক করে, আর সে দেখতে পারে সে আসলেই একজন প্লেয়ার ছিল যে কিনা পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর এরপর জোনো তার কাছে জিজ্ঞেস করে আইল্যান্ডটা কোন দিকে। এই জন্য ম্যাটও তাকে ইশারা করে দেখিয়ে দেয় যে আসলে আইল্যান্ডটা কোন দিকে হতে পারে। এদিকে জ্যাক আর জিওন দুজনেই বুঝতে পারে যে বেবি পুরোপুরি সুস্থ আছে, আর এখন তাদেরকে পরের রাউন্ডে যেতে হবে। খুব শীঘ্রই ব্রিজটা ওপেন হয়ে যায়। এই জন্য জ্যাক আগে পরের রাউন্ডে গিয়ে লাঠিটা নিয়ে জিওনকে এই ব্রিজের উপরে আসতে না করে সে বলে যে লাঠির উপরে বাচ্চাটা দাও, আর তুমি পরের রাউন্ডে দাঁড়িয়ে থাকবে যাতে তোমাকে শ্যুট করে মেরে ফেলা হয়। তবে জিওন তাকে বলে যে যদি আমি পরের রাউন্ডে না যাই, তাহলে পরের রাউন্ডটা উইন করার জন্য তোমাকে হয়তো নিজেকে নয়তো বেবিকে মারতে হবে। তখন জ্যাক বলে যে হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি। আর এটা শোনার পরে জিওন এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে জ্যাক আসলে বেবিকে মেরে সমস্ত টাকাগুলো নিজে নেয়ার প্ল্যানিং করছিল। এই জন্য সে কোনোভাবেই বেবিকে দিতে রাজি হচ্ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ভিআইপিরাও পুরোপুরি শকড হয়ে যায়। তাদের মনে হচ্ছিল জ্যাক একটা বিশাল বড় সাইকো। আর অন্যদিকে মেয়ের রেকর্ড রুমে এসে চার্টের রেকর্ডটা বের করে সেগুলোকে পুড়িয়ে ফেলে। তবে তখন সেখানে সে সমস্ত গার্ডদের রেকর্ডগুলো পেয়ে যায়, যেই রেকর্ডের মধ্যে সে তার নিজের ফ্যামিলি ফটো দেখতে পারে। আর যখন সে জানতে পারে তার হাজব্যান্ডকে তার মেয়েকে বাঁচানোর জন্য মেরে ফেলা হয়েছিল, তখন সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। এরপর সে প্রচণ্ড রাগের মাথায় এসে সমস্ত রেকর্ডগুলোই পুড়িয়ে দেয়। এদিকে জ্যাক বারবার করে সেই বাচ্চাটাকে চাইছিল, তবে জিওন কোনোভাবেই বাচ্চাটা দিতে চাইছিল না। সে তাকে বলছিল যে যদি আমরা পরের রাউন্ডে না যাই, তাহলে আমাদের সবাইকেই মেরে ফেলা হবে। তবে জ্যাক তাকে বলছিল যে এতে করে আমার কিছুই যায় আসে না।
এদিকে জোনো আর ম্যাড অলরেডি কোস্টগার্ডকে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দিয়েছিল আর তারা এদিকে আসাও শুরু করে দিয়েছিল। তবে জোনো চাইছিল নিজে আগে থেকে সেই আইল্যান্ডে গিয়ে সমস্ত ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করতে, এই জন্য তারা দুজন তাকে সাবধানে যাওয়ার জন্য বলে। তবে জোনো তাদেরকে বলে যে কোস্টগার্ড যখন এখানে চলে আসবে তখন তাদের সমস্ত লোকজন নিয়ে আইল্যান্ডে গিয়ে আক্রমণ করে দেবে। এতটুকু বলেই সে এখান থেকে বেরিয়ে যায়। এদিকে জিওন জ্যাককে বলে যে যদি তুমি বাচ্চাটা নিতে চাও তাহলে আমাকে ব্রিজের উপরে যেতে দাও এবং সেখান থেকে তুমি বাচ্চাটা নিয়ে আমাকে মেরে দিয়ে সমস্ত টাকাগুলো নিয়ে যাও। তবে জ্যাক কোনোভাবেই তার উপরে বিশ্বাস করতে চাইছিল না। সে বলে যে তুমি আমাকে সেখানে মেরে সমস্ত টাকাগুলো হাতিয়ে নেওয়ার ট্রাই করছো, তুমি অলরেডি গেমটা একবার উইন করে ফেলেছো, সো তোমার উপরে বিশ্বাস করা মোটেও উচিত হবে না, কারণ তুমি এমনিতেও ভালো মানুষ না। তবে জিওন তাকে বলে আমি ড্যানিকে প্রমিস করেছি বাচ্চাটাকে যেই কোনো ওয়েতে সেভ করব, সো এই বাচ্চাটার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তখন জ্যাক তাকে জিজ্ঞেস করে যে ড্যানি আর তোমার মধ্যে কি কিছু একটা ছিল নাকি, নয়তো তুমি তার জন্য এত কিছু কেন করতে যাবে। তবে এইটা শোনার পরে জিওন একটু রাগ করে তাকে উল্টাপাল্টা কথা বলতে না করে, আর এরপর সে বাচ্চাটাকে সেভ করার জন্য বাচ্চাটাকে জ্যাকের কাছে ফাইনালি দিতে বাধ্যই হয়। আর জ্যাকও আস্তে আস্তে করে বাচ্চাটাকে নিয়ে 3 নম্বর পিলারের উপরে চলে যায়। তবে আমরা দেখতে পারি যখন এই ব্রিজটা আস্তে আস্তে করে ক্লোজ হয়ে যাচ্ছিল তখন জিওন শেষ মুহূর্তে লাফ দিয়ে 3 নম্বর পিলারে চলে আসে। এই জন্য এখন জ্যাক আর জিওন দুজনকে একে অন্যের সাথে ফাইট করতে হবে। এখানে জ্যাক তাকে বলে যে তুই তো মরার ট্রাই করছিলি, তাহলে তুই আবার এখানে কেন আসলি। তখন জিওন তাকে বলে যে তুই এটার যোগ্য না, তোর জন্য কারো স্যাক্রিফাইস করা উচিত না। এরপর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে আসলে গেমটা উইন করার জন্য তাদেরকে একটা বাটনে প্রেস করতে হতো, তবে এই বাটনে প্রেস না করেই তারা মারামারি শুরু করে দিয়েছিল। একটু পরে যখন জ্যাকের লাঠিটা হাত থেকে পড়ে যায় তখন জ্যাক প্রচণ্ড রাগের মাথায় এসে বাচ্চাটাকে ফেলে দেওয়ার জন্য হুমকি দেওয়া শুরু করে। তবে জিওন কোনো রকমে তাকে আটকানোর ট্রাই করে, আর জ্যাক তার নিজের বাচ্চাকেই মেরে ফেলতে চাইছে এইটা দেখার পরে জিওন প্রচণ্ড আপসেট হয়ে যায়। এরপরে জিওনও তার চাকুটা নিচে ফেলে দেয়, আর এই সুযোগে জ্যাক চাকুটা নিয়ে জিওনের উপর আক্রমণ করে দেয়। আর এই মারামারি করতে গিয়ে তারা দুজনেই নিচে পড়ে যায়। তবে আসলে তারা দুজন সেখানে ঝুলেছিল, যেখানে জিওন একটা রড ধরেছিল আর জ্যাক তার কোটটাকে ধরেছিল। তবে এত বেশি ওজন সহ্য করতে না পেরে কোটটা ছেড়ে যায়, যেই জন্য নিচে পড়েই জ্যাকের মৃত্যু হয়ে যায়। আর যখন জিওন উপরে চলে আসে তখন ভিআইপিরা অনেক বেশি হ্যাপি ছিল, কারণ গেমটা এখন পর্যন্ত কেউই 2বার জিততে পারেনি, এই জন্য জিওনের উইন হওয়াতে তারা অনেক বেশি হ্যাপি হয়েছিল। তবে আসলে যখন জিওন উপরে আসে তখন সে দেখতে পারে এখন পর্যন্ত সে বাটনে প্রেস করেনি, যেখানে তাদেরকে বাটনে প্রেস করার পরে একজনকে মারতে হতো। এদিকে চ্যাট আর ম্যাটের কাছে কোস্টগার্ড বাহিনীও চলে আসে, আর তারা এসে তাদের সঙ্গে মিট করে, আর এই সমস্ত ব্যাপারগুলো ইনহো ড্রোনের সাহায্যে দেখে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পারি জোনহো পানির নিচ দিয়ে আবারও এই গেম এরিনার মধ্যে যাওয়ার ট্রাই করে। এরপরে জিওন গিয়ে সেই বাটনটাকে প্রেস করে ফেলে, আর এখন নিয়ম অনুযায়ী তাদের দুজনের মধ্যে একজনকে মারতে হবে। এখন আমরা দেখতে পারি তারা সবাই চিন্তা করছিল যে জিওন হয়তোবা বাচ্চাটাকে মেরে ফেলবে, তবে আসলে জিওন এমনটা করে না। জিওন আস্তে আস্তে করে বাচ্চাটাকে নিয়ে একেবারে কোনায় চলে আসে, আর এই সমস্ত ব্যাপারগুলো মেয়েও ফ্রন্টম্যানের রুম থেকে দেখছিল, যে কিনা সুইসাইড করার জন্য ফুললি রেডি হয়েছিল। এরপরে জিওন বাচ্চাটাকে চুমু দিয়ে তাকে সারাটা জীবন ভালো করে লাইফ লিড করার জন্য বলে। এরপর সে একেবারে কোনায় এসে দাঁড়িয়ে তাদের সবার উদ্দেশ্যে মেসেজ দিয়ে বলে যে আমরা হচ্ছে মানুষ, আমরা কোনো ঘোড়া না যে আমাদের উপরে রেসে বাজি ধরা হবে। আসলে এই মেসেজটা সে ফ্রন্টম্যানের উদ্দেশ্যে দিয়েছিল। এতটুকু বলেই সে বাচ্চাকে রেখে নিচে নিচে লাফ দিয়ে মারা যায়, আর এই জিনিসটা আসলেই অনেক বেশি হার্ট ব্রেকিং ছিল। এগুলো দেখার পরে ভিআইপিরাও পুরোপুরি কনফিউজ হয়ে গিয়েছিল, কারণ তারাও বুঝতে পারছিল না যে জিওন কি করে এত ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিতে পারলো। এদিকে মেয়ে যে কিনা সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল সে জিওনের এত সাহস দেখার পরে নিজেকে জীবিত রাখার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে ইনহো সমস্ত গার্ডদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে, কারণ এখানে ইমার্জেন্সি মুভমেন্টের সৃষ্টি হয়েছে, আর সেই আইল্যান্ডের সমস্ত বমগুলোকেও অ্যাক্টিভেট করে দেয়, যেটা কিনা 30 মিনিটের মধ্যেই ব্লাস্ট হতে যাচ্ছিল। অন্যদিকে যখন জোনও গেম এরিনার মধ্যে চলে আসে তখন সে এই বমগুলো দেখতে পারে। এগুলো দেখার পরে সে নিজেও পুরোপুরি শকড হয়ে যায়। এরপরে ইনহো নিজে এসে জিওনের লাশটাকে দেখে, যে কিনা হারার পরেও জিতে গিয়েছিল, কিন্তু সে নিজে জেতার পরেও হেরে গিয়েছিল। এদিকে জোনহো ইনহোর রুমের মধ্যে চলে আসে, আর সে গুলি করে গ্লাসটা ভেঙে ফেলে। সে দেখতে পারে ইনহো সেই বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছে, যে কিনা আসলে এখন এই গেমের উইনার। তখন জোনহো তাকে চিৎকার করে জিজ্ঞেস করে যে এই সমস্ত কাজগুলো তুমি কেন করেছো। তবে ইনহো তার কোনো কথার অ্যান্সার দেয় না, আর লিফট দিয়ে আস্তে আস্তে করে নিচে নেমে যায়। এদিকে সমস্ত গার্ডরা গাড়ি দিয়ে সেই আইল্যান্ড থেকে বেরিয়ে যায়, আর বিশাল বড় একটা শিপে করে এখান থেকে চলে যাওয়া শুরু করে, যাদের মধ্যে একজন মেয়েও ছিল। আর লাস্টের দিকে আমাদেরকে এক এক করে সমস্ত গেম এরিনাগুলো দেখানো হয়, আর অন্যদিকে আমরা দেখতে পারি জিওনও মরে পড়ে আছে, আর তার চোখের সামনে পুরো আইল্যান্ডটাকে ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়েছে, যেটা করার জন্যই সে এই আইল্যান্ডে এসেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে জন্যও দেখছিল, আর একটু পরে কোস্টগার্ডের লোকজন এসে ফাইনালি তাকেও বাঁচিয়ে ফেলে।
এদিকে আমরা জিওনের হোটেল রুমের সিন দেখতে পারি, যেখানে জিওনের সমস্ত টাকাগুলো ছিল। এখানে একটা স্যুট পরা লোক এসে জিওনের সমস্ত টাকাগুলো নিজের কাছে নিয়ে নেয়। তবে এই লোকটা আসলে কে এবং কোথা থেকে সে আসলো, এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে জানানো হয় না। হয়তোবা সামনের কোনো সিজন আসলেই আমরা এটা সম্পর্কে ভালো করে জানতে পারবো। এরপর আমাদেরকে দেখানো হয় 6 মাস পরের সিন। আমরা দেখতে পারি এখানে চ্যাটের কাছে যখন মেয়ে তার পোর্ট্রেট বানানোর জন্য আসে, তখন চ্যাট তাকে জিজ্ঞেস করে যে তোমাকে কি আমি আগে থেকে চিনি, কারণ তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছে। তখন মেয়ে তাকে বলে যে আমি আগে এখানে কাজ করতাম। তখন চ্যাট বলে যে ও আচ্ছা, এই জন্যই আমার মনে হচ্ছিল তোমাকে আমি চিনি। আর তখনই এখানে চ্যাটের মেয়েটা চলে আসে, যে কিনা বানির সঙ্গে একটা পিকচার ক্লিক করেছিল, আর সে খুবই হ্যাপি ছিল। এই জন্য মেয়ে তাকে জিজ্ঞেস করে যে বাবু, তোমাকে অনেকদিন পরে দেখলাম, তুমি কি এখন সুস্থ হয়েছো? তখন চ্যাট বলে যে হ্যাঁ, এখানে যে বন্ধুরা আছে তাদের সাহায্যে এখন আমার মেয়ে ফুললি সুস্থ আছে। আর এটা শোনার পরে মেয়েও একটু খুশি হয়ে তাকে একটা চকলেট দিয়ে সেখান থেকে যাওয়া শুরু করে। তবে যাওয়ার আগে সে বলে যায় তোমাদের সঙ্গে হয়তো আবারও দেখা হবে। এতটুকু বলে যখন সে চলে যায়, তখন আমরা দেখতে পারি তারা বাবা মেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। এরপরে যখন মেয়ে তার গাড়িতে আসে, তখন তাকে দালাল কল দেয়। দালাল তাকে বলে যে মেয়ে, তোমার মেয়েকে আমি খুঁজে বের করে ফেলেছি, যে কিনা এখন চীনে আছে। তবে এখন সে তার নাম পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। তবে যেহেতু তাকে পাওয়া গেছে, এই জন্য তুমি চাইলে আমি তোমাকে তার কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারি। এদিকে জুনো এসে টমকে জেল থেকে ছাড়িয়ে নেয়, যেই জন্য টম অনেক বেশি হ্যাপি ছিল। তবে সে তার সঙ্গীর উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ তার সঙ্গী বাইরে ঘুমিয়ে যাওয়ার জন্যই পুলিশ এসে তাকে ধরে ফেলেছিল। এই জন্য সে তার কাছে মাফও চায়। আর এরপরে জুনো তাকে বলে যে আমরা সেই আইল্যান্ডটাকেও খুঁজে পেয়ে গিয়েছিলাম, আর এখন সেই আইল্যান্ডটাকেও আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, মানে সমস্ত গেমগুলো বন্ধ হয়ে গেছে। আর সে তাকে বলে সে এখন পুলিশের চাকরিটাও ছেড়ে দিয়েছে। আর এগুলো শোনার পরে টম তাকে বলে যে তাহলে জিওনের টাকা দিয়ে আমরা নতুন একটা ব্যবসা শুরু করব। তবে তখন জুনো তাকে বলে যে তার হোটেলের রুম থেকে কেউ একজন সমস্ত টাকাগুলো চুরি করে নিয়ে গিয়েছে। এটা শোনার পরে টম পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ জিওনের হোটেলের রুম নাম্বার শুধুমাত্র তাদের দুজনকে ছাড়া জিওনই জানতো। এখন 3 নম্বর কোন লোকটা টাকাগুলো নিয়ে গেল, এই জিনিসটাই তারা বুঝে উঠতে পারছিল না। এই জন্য টম তাকে জিজ্ঞেস করে যে জিওন কি এখন পর্যন্ত জীবিত আছে? তখন জুনো বলে যে আমি জানি না, তবে হয়তোবা সে জীবিত থাকলেও থাকতে পারে। এরপরে যখন জুনো তার রুমের মধ্যে চলে আসে, তখন এখানে সে সেই ছোট্ট বেবিটাকে পেয়ে যায়, যার উপরে একটা কার্ড ছিল। আর এই কার্ডের উপরে লেখা ছিল উইনার বেবি 222। আর এখানে একটা এটিএম কার্ডও ছিল। আর যখন জুনো গিয়ে এটিএম কার্ডটাকে চেক করে, তখন সে দেখতে পারে বেবির অ্যাকাউন্টে 45.6 বিলিয়ন ইয়ান ছিল। এটা দেখার পরে সে নিজেও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। এদিকে আমরা এয়ারপোর্টে দালালকে জিল আন্টি এবং বের ভাইয়ের সঙ্গে দেখতে পারি। আসলে দালাল উত্তর কোরিয়া থেকে তাদেরকে এখানে নিয়ে এসেছিল। আর যখন এখানে ক্যানের মা এসে তার ছেলেকে এত বড় দেখতে পারে, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এতগুলো দিন লেট করার জন্য সে তার কাছে মাপও যাওয়া শুরু করে। আর এগুলো দেখার পরে জিল আন্টিও পুরোপুরি ইমোশনাল হয়ে যায়। আর তখনই দালালের নজর পড়ে মেয়ের উপরে, যে কিনা চীনের দিকে যাচ্ছিল। এই জন্য দালাল তাকে ফোন দিয়ে অল দ্য বেস্ট বলে, যাতে করে সে তার মেয়েকে খুঁজে বের করতে পারে। এই জন্য মেয়েও প্রচণ্ড হ্যাপি হয়ে সেখান থেকে চীনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে টম তার সঙ্গীকে নিয়ে আবারও তার হোটেলে চলে আসে। আর এই হোটেলটা আবারও নতুন করে শুরু করার পরিকল্পনা করা শুরু করে। এই জন্য তারা দুজন মিলে সেই টাকাওয়ালা রুমটার মধ্যে চলে আসে। আর এখানে টমের সঙ্গী তাকে বলে যে হয়তোবা জুনহো আমাদেরকে ধোঁকা দিয়ে সমস্ত টাকাগুলো নিয়ে গিয়েছে। কিন্তু টম বলে যে না, সে খুবই সৎ একজন মানুষ, সে কোনোদিনও এমন কাজ করবে না। এদিকে আমরা লন্ডনে ইনোকে দেখতে পারি, যে কিনা জিওনের মেয়ের সঙ্গে মিট করার জন্য এসেছিল। সে তাকে একটা বক্স দেখিয়ে বলে যে এই বক্সটা তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি। তখন তার মেয়ে তাকে বলে যে এটি কি আমার বাবার বক্স? আমার বাবা 3 বছর ধরে আমার সাথে কথাবার্তা বলছে না, তার জন্য আমার মনের মধ্যে এখন আর কিছু নেই। তবে তখন ইনো তাকে বলে যে এই বক্সের মধ্যে তোমার বাবার কাপড় চোপড় আছে, যেগুলো তোমার বাবা তোমার জন্য রেখে দিয়ে চলে গিয়েছিল, আর এখন সে এই দুনিয়াতে নেই। এটা শোনার পরে তার মেয়ের মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর সে বক্সটা ভেতরে নিয়ে যায়। বক্সটা খুলে সে দেখতে পারে এখানে তার বাবার গেমের কাপড় চোপড় ছিল, আর একটা এটিএম কার্ড ছিল, যেটা কিনা আসলে জিওনের ছিল। এই জন্য যখন সে দৌড়ে আবারও ইনোর সঙ্গে কথাবার্তা বলার জন্য যায়, ততক্ষণে ইনো সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিল। এরপরে যখন ইনো লন্ডনের ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়ে যায়, তখন সে একটা থাপ্পড়ের আওয়াজ শুনতে পারে। আর যখন সে ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে এখানে একটা আমেরিকান সেলসম্যান আমেরিকান একটা লোকের সঙ্গে ডাকচি খেলছিল। আর এই সেলসম্যান হয়তোবা তাকে স্কুইড গেমের মধ্যে অংশগ্রহণ করানোর ট্রাই করছিল। আর এই মেয়েটার অন্য কেউ ছিল না, এইটা ছিল থরের বোন হেলা। আর এখানে হেলাও ইনোকে দেখতে পারে। আর তারা একে অন্যকে দেখার পরে ভালো করেই চিনতে পারে, কারণ তারা যেহেতু একই গেমের একটা পার্ট। আর হয়তোবা লাস্টের দিকে আমাদেরকে একটা হিন্ট দেওয়া হয়েছে যে এখন আর স্কুইড গেম কোরিয়াতে হবে না, এখন স্কুইড গেম হবে লন্ডনে, লন্ডনের নতুন অভিনেতাদের মাধ্যমে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো সিরিজটা এখানেই শেষ হয়ে যায়।